কেমন আছো সবাই? স্যার ভালো, আপনি জি কেমন স্যার, ভালো। আপনি কেমন হ্যালো স্যার, আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো হাজিরা দিয়ে আসো। ঝুম মানে কি বলে ওয়াইফাই মানে ভয়াবহ রকমের ডিস্টার্ব করে। এখন এই দুইটা আমি আগে আমার ওয়াইফাই ছিল আর এক কোম্পানির, আজকে এর মাঝখানে আরেক কোম্পানি নিয়ে আসছি। অর্থাৎ এখন হচ্ছে এম্বার আইটি, আগে ছিল ইউরেটেল বিডি। এখন এই দুইটাই মনে হয় বাদ দিতে হবে। আজকে এসে গেলাম রবির নিয়ে। স্যার এই প্রবলেমটা কি সন্ধ্যার টাইমেই করে বেশি? স্যার আসসালামু আলাইকুম। স্যার তো কোনো রেসপন্স করে না। মনে হয় আজকে প্রথমেই হ্যাং হয়ে গেছে স্যার। স্যার আপনার কথা শুনতে পাই না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমি তো স্যারকে দেখতেও পাচ্ছি না। আমিও দেখতে পাচ্ছি না। স্যারকে দেখতে পাচ্ছি, বাট স্যারের কথা শোনা যাচ্ছে না। আর তো বলেই না কিছু, শুনবো কি? আর আপনি আছেন? না, এর আগে যতবার বলছে শোনা যায় না। স্যার শোনা যাচ্ছে না। স্যার শোনা স্যার যাচ্ছে শুনি না। না কিছু। দেখতে স্যার আপনি পাইলে তো ঠিক শুনি আছেন, না। আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু শোনা যাচ্ছে না। স্যার আপনি হেডফোনটা খোলেন তো। এখন হ্যাঁ শোনা স্যার যায়? শোনা যায়। জি জি স্যার, স্যার। শোনা যায়। হ্যাঁ, শোনা যায়। এখন তো আমি তোমাদের কথাই শুনি। এই যে যায়। শোনা যায় কথা? জি জি স্যার স্যার, শোনা যায়। শোনা যায়। আপনি শুনেন না আমাদের কথা? শোনা যায় কথা? জি জি স্যার স্যার, শোনা যায়। শোনা যায়। জি স্যার। যাক, কি জি যে হয় স্যার। অবস্থা আমি জানি না। তো যতটুকু বেশি হচ্ছে, আসলে শোনা বেশি না গেলেও ডাকাডাকি করে না, এতে আরো বেশি ঝামেলা হয়। যদি না শোনো আস্তে চুপ থাকো। বুঝছো আমি কি করব? এখন দেখি আমি এবার এটাও চেঞ্জ করি। আগামী মাসে কি এখন ওই মোবাইল নেট আবার ইউজ করা ধরবো। আজকে আমি 3G কইরে নিয়ে আসছি, দেখি কি হয়। আসলে আমি তো চরম বিরক্ত করা অবস্থা। উম, আচ্ছা, এখন আমরা পড়ায় ঢুকি। স্যার বলো। স্যার সন্ধ্যার টাইমে না সব জায়গায় নেটওয়ার্কে প্রবলেম করে আর কি। সব জায়গায় সব সময় নেটওয়ার্কে প্রবলেম। আসলে ওয়াইফাই এখন ভালো কাজ করে নাই, হয়েছে সমস্যা। বুঝছো, ওয়াইফাই ভালো কাজ সকালের করে না। টাইমটাই না একটু ভালো থাকে। সকালে তো আজকে আমি সকালে ক্লাস নিয়ে তো ক্লাস শেষই করতে পারিনি, সাইডে দিস। বুঝছো, সকালে ক্লাস নিতে গিয়ে ক্লাস শেষই করতে পারিনি। আচ্ছা, একটু বাড়ির কাজ নিয়ে অল্প সময়ের মধ্যে কথা বলি। সবাইটা ধরে ধরে কথা বলি। এক কথা হচ্ছে, বাড়ির কাজ ডিউ টাইমে জমা না দিলে বাড়ির কাজ দেখা হবে না, এটা তো মোটামুটি বুঝে গেছো। কিন্তু তারপরও বাড়ির কাজ জমা দেবা। ধরো তোমার কোনো কারণে সমস্যা হয়ে গেছে, আমার ইনবক্স করবা। যেমন রিদি বলছে, মিথি বলছে যে ওর সমস্যা আছে, ওর সেটে সমস্যা ছিল। ওকে আমি ইনবক্সে দিতে বলছি, ও পরে ইনবক্সে দিছে। কিন্তু পুরুচিতিও আমার সাথে যোগাযোগ করছে, কিন্তু বাট পুরুচিতিকে কালকে গ্রুপে দেখা গেছে। স্যার আমার ফোনটা ঠিকই হয় না, মানে কোনো কিছু আমি সেভই করতে পারতেছি না আমার আচ্ছা, ফোনে, যাই হোক, ওকে কিচ্ছু আমি, সেভ হইতেছে হ্যাঁ, ওকে আমি গ্রুপে দেখছি, কিন্তু সে বাড়ি কাজ জমা দেয় নাই। এই গেল। আর বাড়ি কাজ যারা জমা না দেও নাই, এ সংখ্যা আসলে খুব একটা বেশি না। দুইজন আহ, ব্যক্তি, অর্থাৎ এদেরকে কোনো ট্রেস করা যাচ্ছে না। এরা কোথায় আছে, কেউ কি জানো? একজন আছে সুহাস, সে ঢাকা গেছিল আমাকে বলছে। আর একজন, অর্থাৎ সে এটারে সেন্টও করে না, এরা ওই এটা মানে দেখেই না। এই সিনথিয়া একমাত্র ব্যক্তি। সিনথিয়া একটা পোস্ট এসে একদম ইতিই নাই, কয়েকদিন ধরে নাই। ওর আমি ফোনেও পাচ্ছি না, ওর বাবার ফোনে ফোন দিছিলাম, ফোনেও পাই না।
যাই হোক ঢাকা, ওর সাথে কোনো যোগাযোগ হইলে একটু বইলো যে স্যার খুঁজতেছে। আর একজন কে ছিল, আর একজন এখন সিন করছে, অর্থাৎ এর মধ্যে সে আসছে। আচ্ছা, এখন আমি একটু নিয়ে কথা বলি অল্প সময়ের জন্য, বাড়ির কাজ নিয়ে। আফটার অল তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ বাড়ির কাজ আমি আসলে এত এক্সপেক্ট করি না যে এত ভালোভাবে অ্যান্সার দিবা, কিন্তু তোমরা খুব ভালোভাবে অ্যান্সার দিছো। যার যার টুকটাক সমস্যা হয়েছে সে হয়েছে, আমি ওই টুকটাক সমস্যা, যেহেতু সমস্যা নাই রেখে টুকটাক সমস্যাগুলোকে আমি হাইলাইটস করছি। বিষয়টা বুঝছো? তোমাদের অনেকে অনেকে আমি হাইলাইটস করছি, যেটা অন্য সময় হলে হয়তো হাইলাইটস করা হতো না। তাহলে বিষয়টা হচ্ছে তোমরা আফটার অল খুব ভালো লেখছো, হিসাব টিসাবে ভুল করো নাই, কিন্তু স্লিপ অফ মাইন্ড কিছু কিছু ভুল হয়েছে, এগুলাকে সতর্ক থাকতে হবে। এক কথায় হচ্ছে সেই যে 14 দিন ডিউ টাইমে দেখছো, 14 জনের খাতা আমি দেখছি, 14 জনারটা একটু মূল্যায়ন করি। তোমরা মূল্যায়নগুলো অবশ্য দেখছো, আমি নোটের মধ্যে আমি লিখে দিছি কার কিরকম। এক কথা হচ্ছে এটা হচ্ছে এ লুনা, লুনা ভালো করছো, তুমি ওয়েল ডান পারছো, কিন্তু আর স্থিতিস্থাপকতাকে তোমার সমস্যাটা তুমি বুঝছো কিনা? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এটা নিয়ে আর কথা বলার দরকার নাই। অর্থাৎ ও হচ্ছে স্থিতিস্থাপকতাকে শুধু ই জেড বা ই ওয়াই দ্বারা সূচিত করছে, সেটা হবে না। ই এক্স ওয়াই অথবা ই জেড এক্স, এর অর্থাৎ যে দুইটা দৈর্ঘ্য থাকবে সেই দুইটাকে কথা উল্লেখ করতে হবে। যদিও না উল্লেখ করো, শুধু শুধু ইসি উল্লেখ করলো এটা হবে। ওর এইটু ভুল ছিল, আর তেমন ভুল ছিল না। কিন্তু এরপরে আছে সাবিয়া আরবি, তোমার যদিও এখানে ওয়েল ডান দেওয়া আছে, কিন্তু তোমার স্থিতিস্থাপকতার সংজ্ঞায় আপেক্ষিক পরিবর্তন কথা উল্লেখ করো নাই যা, এটা কিন্তু হবেই না। আমি যার সাথে কথা বলি সে তো আনমিউট থাকো, আমার সাথে কথা বলো। আরবি কি আছো? কথা বলো, আরবি আছো? কি হইলো? এই দেখো তো আরবি আছে কিনা। নেই স্যার। নেই, চেক করে দেখছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কার লাগে, ভূতের লাগে কথা কই? আচ্ছা, যে নাই তার লাগে আর কি কথা কম। আচ্ছা, এরপরে সে সে আর একটা বাংলিশ করে ফেলেছে, অর্থ কখনো হাফ লেখছে, কখনো সে 1/2 লেখছে, এই গেল ইটে। আর এরপর যে আছে সে হচ্ছে রিদি। রিদি আসলে অলওয়েজ সসপট করো। রিদি, জি স্যার। ক্যামেরা অন করো, ক্যামেরা অন করে আমার সাথে কথা বলো। স্যার ক্যামেরা অন। হ্যাঁ, ক্যামেরা অন করে আমার সাথে কথা বলো, রিদি, যারা যারা বলবো। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, শর্টকাট করো কা। হ্যাঁ, মানে স্যার আপনি তাড়াতাড়ি করতে যাই ওরকম হয়ে গেছে স্যার, এই তো বুঝতে তুমি পারছি যে কোথায় কইতেছে। কোথায় কোথায় বলেছে, খালি শর্টকাট করো। আইএসসি তে সাবধান, হয়তো ভুল করছো, অর্থাৎ এখানে উপরে যে ভাগ দেছো, কি ভুলটা পাইছো, কি ভুল করছিলা? স্যার বুঝতে পারছি, মানে ওইখানে হাফ হবে, আমি টু হাফ দিয়ে হবে, দিছি, গুড, মানে হাফ হবে, টু হবে, তাহলে one- তোমারটা বুঝছো, বাকিগুলো কিন্তু ঠিক আছে। এরপরে যাকে বলি সে অন করো, মারিয়া, মারিয়া খানম। ঝটপট মারিয়া, কথা বলো, অন করো, নাহলে তোমাকে পাওয়া যাবে না। এই ক্যামেরা অন করো। আচ্ছা, দেখো মারিয়া, মারিয়ার মধ্যে ভুল ছিল উৎকৃষ্ট। ই কেন ওই বাজে সাউন্ড আসে, বাজে সাউন্ড আসে, লাগলে মিট করে দাও। হ্যাঁ, উৎকৃষ্ট দ্রব্য বলতে কোনো দ্রব্য নাই, অর্থাৎ উৎকৃষ্ট দ্রব্য কথা আমি উল্লেখ করি নাই, সেখানে হবে হয় সাধারণ দ্রব্য, না হয় কি স্বাভাবিক দ্রব্য, এইরকম কথাটা ছিল, সেখানে ভুল করছো। আর আর স্থিতির মানকে পরম মান ধরছো, একটা মাইল লেগে ধরিয়া পরম মান। আর আর স্থিতিস্থাপকতা শুধু পরম মান আসবে কোথায়? স্থিতিস্থাপকতার ক্ষেত্রে। আর আর স্থিতিস্থাপকতায় পরম মান আসবে না, আর স্থিতিস্থাপকতা পরম মান আসবে না। আমি কয়েকবার এই কথাটা আমি হাইলাইট করছি, এক কান দিয়ে ঢুকাও আর এক কান দিয়ে বের করে দাও, ঠিক আছে? এইগুলো যেন খবরদার কখনো হয় না। অর্থাৎ পরম মান হবে শুধু চাহিদা স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, আর স্থিতিস্থাপকতা, আর স্থিতিস্থাপকতা যেখানে আসুক সেই যে মান সেই মানই অবস্থা থাকবে। তুমি কিন্তু রেজাল্টে আবার ঠিক করছো, কিন্তু এইখানে তুমি উল্টাই পাল্টাই করে ফেলাইছো।
ভুল বুঝতে পারছো কিনা? আচ্ছা, ওকে, ডান। তাহলে তুমি এরপরে আসো নাদিয়া। জি স্যার, শুনতে পাচ্ছি। অন করো। তুমি কোথায়? হ্যাঁ, এই ক্যামেরা অন করো। আচ্ছা, তোমার কোথায় ভুল হয়েছে সেটা কি বুঝছো? কথা কয় না কেন? সময় কম, সবারই নিয়ে কথা বলবো। স্যার বুঝতে পারি নাই। আচ্ছা, এখন হয়েছে কি, তোমার ভুল হয়েছে কি, শেষের দিকে ফাও কথা কইছো, অর্থাৎ শেষে আমি যেটা ম্যাক্সিমামই শুনে রাখো, শেষে আমি যা চাইছি তাই তোমরা অ্যান্সার করতে পারো নাই। আমি শেষে বলছি একটা দ্রব্য যদি চা হয় তাহলে অপর দ্রব্যটা কি? তুমি সেখানে এই লেখছো যে এই দুইটা দ্রব্য হচ্ছে বিকল্প দ্রব্য। বিকল্প দ্রব্য না কি দ্রব্য আমি চাই নাই। তুমি বিকল্প দ্রব্য আসবা, আইসা তারপর বলবা একটা চা হইলে আর একটা কফি, আর শেষেটায় একটা যদি চা হয় আর একটা হচ্ছে পরিপূরক দ্রব্য অর্থাৎ তার চিনি। এই যে জায়গাটায় তোমরা ম্যাক্সিমাম হচ্ছে আমি প্রশ্নে কি চাইছি উত্তর তা করো নাই, তোমরা তোমাদের মুখস্থ গদবাদা উত্তর দিছো। শোনো, উদ্দীপকে যদি প্রবেশ না করো তাহলে তোমার এক্ষেত্রে কিন্তু উত্তর হবেই না। তো নাদিয়া, দেখো তুমি কি করছো শেষের দিকে, অর্থাৎ অনেকগুলো কথা বলছো যেগুলো আসলে লাগে না। সেটা বলছিলাম, শেষের দিকে ফাও কথা কইছো বেশি। আইএসসি সাউদা বের করা ঠিক নাই, আইএসসি মধ্যে ভুল আছে, তোমার অনেক ভুল হয়েছে। তোমার ভুলগুলো বুঝছো? জি স্যার, এখন বুঝতে পারি। হ্যাঁ, 3 নম্বর ফিনিশিং হয় নাই, অর্থাৎ 3 নম্বরে আমি চাইছি কি, 3 নম্বরে চাইছি আমি এই যে কোন ধরবো, চা হইলে কোনটা, আর হইলে চা হইলে একটা হয়েছে কফি আর একটা হয়েছে চিনি, সেইগুলো তুমি এখানে বলো নাই। তোমার গেছিলা, তোমার যা করতে বলছিলাম তা করছিলা? হ্যাঁ, স্যার আমার তো আপনি কিছুই করতে বলেন নাই। ও কি কয়, এখন সবার সামনে আমি কম কি করতে বলছি? হ্যাঁ, স্যার এটা তো আমারে বলেন নাই। তা কারে বলছি? ও, এটা তাহলে তোমারে বলিনি। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, তাহলে নাদিয়ার পর কে? তোমার পর খাতা জমা দিচ্ছে এটা তারে বলছি, সে কি বুঝছে? নাদিয়ার পর খাতা জমা দিচ্ছে, 1 মিনিট। তোমারে বলি নাই, শিওর তুমি? স্যার রোহার খাতা দেখছিলাম হয়তো। রোহা দেখলে দেখলে, নাদিয়ার পর কে দিচ্ছে? জাকিয়া। এই জাকিয়া কই? স্যার আপনি আমাকে ইনসাল্ট করছেন। আরে ইনসল্ট বেশি হয়ে গেছে। জাকিয়া কই, আসছো? লাভ হয়ে গেছে। আচ্ছা দেখো, তুমি আসছি স্যার। আচ্ছা, 1 মিনিট। এত্তরি কে ফোন দিয়েছে, ফোনের ধরার বেল নেই। আচ্ছা নাদিয়া, নাদিয়া, নাদিয়া ই করো, মিউট করো, মিউট করো আগে, নাদিয়া মিউট করো। নাদিয়া আগে মিউট করো, দ্রুত করো, দ্রুত করো কাজ। স্যার আমি মিউট করাই। তাহলে শব্দ হয় কাটায়। জাকিয়া কোথায়? স্যার হ্যাঁ, জাকিয়া। আমি দুইটা দিয়ে ঢুকছি এর জন্য মনে হয়। আরে একটা দিয়ে ঢুকতে পারে না, এবার দুইটা দিয়ে ঢুকছে। আচ্ছা জাকিয়া বলো। স্যার আসছি আমি। জাকিয়া হচ্ছে আইএসসি তে সবটা বের করা ঠিক আছে, দেখছো? জি স্যার দেখছি। তুমি কিন্তু আসলে বেশি ছটফট করো একদম অতিরিক্ত পরিমাণে। তারপর 3 নম্বরে ফিনিশিং হয় না, এটা বুঝছো? জি স্যার। তারপরে যেটা করতে বলছি সেটা করছো? হ্যাঁ, না ওইটা করি নাই স্যার। ওইটা কইরো, কেউ যেন না জানে তুমি কইরো। তারপরে আছে জাকিয়ার পরে আসো রোহা। একটু মনোযোগী হও, মনোযোগী হও। জাকিয়া, জাকিয়া তুমি কিন্তু ছটফট করো, আমি বারবার বলতেছি, এত ছটফট নিয়ে হবে না। স্যার বলেন। আচ্ছা রোহা, রোহার মধ্যে কি লেখছো? উৎকৃষ্ট দ্রব্য কই পেয়েছো? উৎকৃষ্ট দ্রব্য কোনো দ্রব্য নাই। তারপর আই স্থিতি শব্দ আর স্থিতি পরম্মান নিছো কেন, এটা আমার কাছে খুবই বিরক্তি লাগে। আমি কয়েকবার বলছি যে চাহিদা স্থিতি শব্দ ছাড়া কোথাও পরম্মান নেওয়া হবে না। হ্যাঁ, আমি তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলাইছি। খবরদার, এটা কিন্তু ভুল করাই যাবে না। তোমাদের কিন্তু অ্যান্সার ঠিক আছে, তোমরা অ্যান্সার ঠিক আছে, কিন্তু ওই অ্যান্সার পর্যন্ত কিন্তু স্যার আর যাবে না। ওইখানে দেখেই লাল দাগ দিয়া
গোল্লা বসাই দিতে পারে, অথবা সর্বোচ্চ 1 দেবে যদি 4 মান থাকে। তাহলে এই যে আড়াই স্থিতিতে পরম দিছো, খবরদার সবার উদ্দেশ্যে বলি, এই পরম মান কখনোই হবে না। স্যার ভুল হবে না। আচ্ছা, এরপর যেটা করতে বলছিলাম এটা করছো? না হ্যাঁ, স্যার। দেখছো? এখনই ওই 1 পায়ে 10 মিনিট দাঁড়াই থাকো, 1 পায়ে 10 মিনিট দাঁড়ানো, এর হচ্ছে এগুলো হচ্ছে ঔষধ, ট্রিটমেন্ট, বুঝছো? স্যার আমি ডাক্তার, একটা কথা জি বলি। স্যার। বলো বলো, তাড়াতাড়ি বলো। স্যার উৎকৃষ্ট দ্রব্য কথা তো আছে আমাদের কাজল ব্রাদার্সে। কাজল ব্রাদার্স আছে? আমার এটা সন্দেহ হয়েছিল কোন বইতে থাকতে পারে। আচ্ছা, থাকলে হেলে তাহলে ঠিক আছে, কিন্তু উৎকৃষ্ট দ্রব্য আসলে সরাসরি এইভাবে লেখে না। ওইটা হচ্ছে স্বাভাবিক দ্রব্য বা সাধারণ দ্রব্য, ঠিক আছে? যদি ওকে থাকে স্যার। তাহলে তাহলে হয়তো বইতে যেহেতু আছে তোমরা তো সেটাই লেখছো, তোমাদের এটা কোনো দোষ নাই। কিন্তু এটা হচ্ছে হয় সাধারণ, আমি যখন পড়াবার সময় কিন্তু উৎকৃষ্ট দ্রব্যের কথা বলি নাই, বলছি সাধারণ বা স্বাভাবিক দ্রব্য। আচ্ছা স্যার এই, আমি ওইটা লিখে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ। এইবার অর্ণা আসো তো। জি স্যার। কি তোমার খবর কি জি কও তো? স্যার। তোমার খবর কি? স্যার খবর তো ভালো। খবর তো একটু ভালো না। তুমি এতদিন যা লেখছো, তোমার এই লেখার মধ্যে তোমার কোনো নাই। তুমি যে ওয়ার্না লিখছে কিনা, এটা কে লেখছে সেটা আসলে বোঝাই যায় না। তোমার প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ভুল আছে। প্রথমটা 1 নম্বর হচ্ছিল উত্তরে চাওয়া হয়নি, তা মানে যা চাওয়া হয়েছে তা বলো নাই। উত্তরে কি বলছিলা? শেষে ফিনিশিং কি দিছো? ঝটপট বলো তো। স্যার আমি তো ওই যে দ্রব্যের ধরনটা দিচ্ছি আর ওই যে কোন স্থিতিস্থাপকতা নির্দেশ করে সেটা উল্লেখ করেছিলাম। তোমাকে প্রথমে চাইছে স্থিতিস্থাপকতা না, মেইন হচ্ছে কোন ধরনের দ্রব্য। তুমি তাহলে জি। স্থিতিস্থাপকতা বের করে তারপর দেবা এটা বিকল্প দ্রব্য বা পরিপূরক দ্রব্য, সেই অ্যান্সার তোমার হয় নাই। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা অক্ষরই পড়ার চেষ্টা করছি। আমি যেখানে লিখছি একটাও আমি না লিখে, আমি না দেখে আমি পড়ি নাই। তোমার এটা এখন আপাতত খাতাটা আমি বের করতেছি না, সময় বেশি যাবে, তোমারটা তুমি বুঝে নাও। অন্যটাও দিতে হবে, প্রথমটার। স্যার এখানে তো আমি নিত্য প্রয়োজনীয় দ্রব্য এটা উল্লেখ করেছিলাম, না কিন্তু কোথাও, লাস্টের লাইনে হ্যাঁ সিস্টেমে কোথাও তোমার ভুল আছে। ফিনিশিং তুমি লাস্টে ফিনিশিং ওইভাবে দেবা। আর তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা পরে আসতেছি। তোমার যেভাবে আমার চাওয়ার সেভাবে হয় নাই। আহ, কি তোমার ত্রুটি কি খুঁজে না পাইলে আমি যাই ওখানে, যাব তোমার আচ্ছা খাতায়? বুঝেছি আচ্ছা, ফিনিশিংটা। আচ্ছা তারপর হচ্ছে 2 নম্বরের হিসাব তো হয়ই নাই। 2 নম্বরে কি হিসাব করছো, কি দেখাইছিল আমি জানি না, কি দেখাইছো? ভুল হয়েছিল। আচ্ছা, ভুল বুঝতে পারলেই হইলো। তারপর শেষেরটা জি কি হয়েছে? চাচার কবর কই, চাচি কান্দে কই, টাইপের উত্তর হয়েছে। অর্থাৎ যা স্যার এইটা চাইছি কেন আমি সেই যা এটা চাইছি কেন তো হয়েছে চাইছি আপনি কি? এটা লিখলেন? তো আমি চাইছি কি, প্রশ্নে চাইছি কি? চা হইলে অপর দুর্বটা কি? তুমি কি লেখছো এটা চা হুম হইলে অপর দুর্ব কি? না তাহলে তুমি স্যার পরিবর্তক আমি পরিপূরক। ভাবছিলাম ধরনটা লিখলেই হবে। না, ধরন লেখলে হবে কেন? ধরন তো লিখতে হবে, তারপর ফিনিশিং দিতে হবে। যে ধরন হয়েছে এটা হচ্ছে পরিপূরক, প্রথমটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। পরিবর্তক দ্রব্য অর্থাৎ একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়। তাহলে উদ্দীপকের দ্রব্যটি যদি চা হয়, তাহলে চার পরিবর্তে কি ব্যবহার করা যায়? কপি ব্যবহার করা যায়। সুতরাং ওই উদ্দীপকের দ্রব্যটা এক্স দ্রব্যটা চা হইলে ওয়াই দ্রব্যটা হচ্ছে মানে জেড, যেটাই হোক, যে দ্রব্য জেড দ্রব্য চা হইলে সরি হ্যাঁ জেড দ্রব্য চা হইলে এক্স দ্রব্য হয়েছে কি? কপি। এইভাবে হবে ফিনিশিং। সবার উদ্দেশ্যে বলছি, কেউ ফিনিশিং খুব একটা ভালো করে দিতে পারে না, অনেকেই। আচ্ছা নেক্সট, তারপর হচ্ছে মারিয়া আফরোজ। মারিয়া ভালো হয়েছে, কিন্তু ওই যে লেখছি গুড দিতে চাইও দিতে পারলাম না। উৎকৃষ্ট দ্রব্যের কথা যেহেতু বইতে আছে, এটা না আমি ওভারলুক করলাম। 3 নম্বরে ফিনিশিং হয় না, অর্থাৎ যা চাইছি সেভাবে অ্যান্সার করো নাই। মারিয়া কি বুঝতে পারছো? সরি, মিথিলা আফরোজ, মিথিলা মিথিলা জি স্যার বুঝছি। তোমার সমস্যা বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। তাহলে সামনে আগাই। তারপর হচ্ছে মৌমিতা। মৌমিতা কি আছে? জি স্যার আছি। মৌমিতা কি শেষের লাইনটা কি পড়ছিলা? শেষের লাইনে তোমার মন্তব্য আছে যে সমুদ্রের হাওয়ার রেশ এখনো কাটে নাই মনে হয়, তার মানে তোমার মন এখনো সাগরে না সাগরে ঘুরতে স্যার, আছে। হুম, তুমি জ্ঞানের কথা, ও সবাইকে এটা বলবো যে জ্ঞানের কথা আগে লিখতে হবে। ম্যাক্সিমামই গুড পাও আর যাই পাও, ফিনিশিংটা একটু মানে শুরুটা খুব ভালো হয় নাই। আমি গতকাল বলছি, আবার আজকে একটু বলে দেবো, একটু মনে রাখবা, এই কথাটা শেষে বলবো। তারপর আইএসসি দেশটা পরম মান ধরছো, এটা বারবার বলার পরও তোমরা আইএসসি দেশটা পরম মান ধরছো।
3 নম্বরে ফিনিশিং গন্ডগোল, ওই একই কথা। আমি চাইছি চা হইলে আর একটা কি কপি, এগুলা এক কথাই বারবার চলে আসতেছে, সুতরাং আমি ওভারলুক করলাম। আর এরপরে কে? এরপর হচ্ছে সুইটি। সুইটি আসো? ও সুইটিকে তো আবার শোনা যাইবে না, ওর ও ও সুইটি সুইটি তুমি কথা বইলো না। জি স্যার। আচ্ছা আমার কথা শোনো, সুইটি ওই তেরা বেড়া কইরে ছবি দাও কেন? হ্যাঁ, তুমি তেরা বেড়া কইরে ছবি দাও, এটা তুমি বুঝছো আমি কি বলতে চাইছি? কথা কয় না কা? হ্যাঁ, ছবি সোজা দেবা, সোজা যেভাবে পড়া যায় এই 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 লাইনে এইরকম করে দাও কা, ভার্টিক্যালে দাও কেন? স্যার আমি তো ঠিক না না ঠিক মতো দাও না, এই ঠিক মতো তুললে ওইটা আবার রোটেট করবা, রোটেট রোটেট করে সোজা করা যায়। রোটেট করে যখন সেন্ড করবা আগে তুইলে দেখবা যে কিভাবে হয়েছে, ওইটা রোটেট করে সোজা করা যায়, ক্রপ করা যায়, ক্রপ করে সুন্দর করে আঁকা যায়। যেমন ছবি সবচেয়ে ভালো, আচ্ছা ছবি সবচেয়ে ভালো ছবি দেয় মিথিলা। মিথিলা খুব সুন্দর করে যত্ন করে ছবি তোলে এবং খুব সে ক্রপ করে টোরে সুন্দর করে ছবি দেয়। মিথিলার এই জন্য একটা গুড দেওয়া উচিত, মিথিলার ছবি দেওয়া ভালো হয়। আচ্ছা এরপর হচ্ছে এ সুহা, খুব ভালো। সুহা আছে? সুহা, স্যার আসি। সুহা ভালো লেখছো, সুহা ভালো লেখছো, লেখা হয়েছে আর লেখা বিস্তারিত হয়েছে, তাও এখন সমস্যা নাই, তুমি জানার জন্য বিস্তারিত রাখো। কিন্তু পরীক্ষা হলে তোমাকে অবশ্যই সময়ের দিকে নজর রাখতে হবে। তোমারটা হচ্ছে সৃজনশীলের স্তরগুলো একটু হয়েছে, অর্থাৎ এটা নিয়ে আমি পরে কথা বলবো, সবার জন্য একই কথা থাকবে। সৃজনশীলের স্তরগুলো সবারই টুকটাক একটু সমস্যা আছে। আচ্ছা এরপর তুমি গুড ভালো লিখছো। এরপর হচ্ছে মেহেরি নানিকা, আইসি টেস্টার মান বের করা ঠিক নাই, 3 নম্বরটা আদৌ করুই নাই। এরপর যা লেখা আছে কি জনসম্মুখে প্রকাশ করব? সবাই তো দেখছে। ও দেখলেও আবার তো মনে নাই। দেখছে আসলে কি যা লেখছি তা কি সত্য বলেন, না মিথ্যা? সমস্যা নাই, বললে আমি ঠিক হয়ে যাব। আচ্ছা যা লেখছি তা ঠিক কিনা আগে বলো। জি স্যার, একদম ঠিক। আচ্ছা আমি তাহলে একমত নিজে আপনার সাথে। তাহলে একটু সিনসিয়ার হও, একটু সিনসিয়ার হও। তোমার কি আসলে আমি প্রথম যে 2-3 দিন দেখছি তোমাকে খুব আমার কাছে নিবেদিত বা আন্তরিক মনে হয়েছিল, এখন কিন্তু ওই সিনসিয়ারিটি তোমার মধ্যে নাই। আর আপনারা স্যার, যা করো, আজকে থেকে আবার এরকমই হ্যাঁ দেখবেন আমাকে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। যাই হোক আমরাও সেই আশা করলাম। এরপর হচ্ছে ফেমা, ফেমারে যা ইচ্ছা করে, ফেমা আছে? ফিমা ফিমা। ও ফিমা, ফিমা ফিমা তোমার স্যার। খাতাটা এত সুন্দর হয়েছে, কিন্তু তুমি কি করলা শেষে এসে ওইখানে? স্যার ওইখানে হলো কি তাড়াহুড়া করে লিখতে গেছে, ওই মানে 10-এর জায়গায় 20 হয়ে গেছে, এর জন্য মানটা আচ্ছা কিন্তু ওরকম আসছে। তোমার খাতা কিন্তু সুন্দর হয়েছিল খাতা। যাই হোক প্রথম অংশ এটা যা হয়েছে, এখন আমরা আফটার অল এরপর হচ্ছে ধন্যবাদ। বাবা বাবা আমি কথা বলতেছি, তুমি যাও। হ্যাঁ কি কি দেবো তোমাকে? দেখাবো একবার, এই আমার ছেলেকে একবার দেখো। যাও 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 এখন যাও, আল্লাহ হাফেজ। হ্যাঁ ই করে না, শোনো। তারপরে আমি খাতা যাদের দেখতে পারিনি, আসলে দেখতে পারিনি কি আমি ইচ্ছা করি এই খাতা দেখি নাই, কারণ ডিউ টাইমের মধ্যে খাতা জমা দেওয়া নাই। এর মধ্যে এক হচ্ছে পুরমি সে জানাইছে সে আগে লেখছে, আগে লেখলেও কাজ হবে না, ডিউ টাইমের মধ্যে খাতা দিতে হবে। তো তারপরে অনেক অনেক ধন্যবাদ, না দেওয়ার চেয়ে অনেক ভালো হয়েছে। তারপরে ধন্যবাদ আর হয়েছে এ হয়েছে কি মায়েদা, মায়েদা কে আসো? মায়েদাকে ধন্যবাদ দেশো, পরে দেশো, এই ডিউ টাইমে দেবা, খাতা দেখবো। আমি তোমাদেরকে এটা শিক্ষা দেওয়ার জন্য বলছি যে ডিউ টাইমে না দিলে খাতা দেখবো না। এরপর হচ্ছে মায়েদা ডিউ টাইমে খাতা দেবা। রিচি এই একই সমস্যা, ডিউ টাইমে খাতা দাও নাই। তারপর হচ্ছে মৌরিও ডিউ টাইমে দাও নাই। আর একজন খাতা দিয়েছে আমাকে শেষে, এই কি যেন মিথি দিছে। আচ্ছা ধন্যবাদ যারা করছো। আসলে টোটাল এভারেজে তোমাদের পারফরমেন্স, আমি সবসময় যেটা বলি আবারও বললাম, এটার জন্য ইজ্জত রাখতে পারো। আমি যে ব্যাচগুলা বা এর আগে যত পড়াইছি, আমি তো বেশি পড়াই নাই, কিন্তু বা বেশি হয়তো সর্বোচ্চ 2-3টা ব্যাচই পড়াই, যেহেতু এখন অনলাইন হয়ে গেছে, এখন তোমাদের একটা ব্যাচই। তোমাদের পারফরমেন্স কিন্তু টোটালি পারফরমেন্স, আবারও বলি অ্যাজ এ গ্রুপ হিসেবে পারফরমেন্স কিন্তু খুবই ভালো। অর্থাৎ গ্রুপে তুমি 80% ভালো করতেছো,
বা শতকরা 80 জন ভালো করতেছে, 2-1 জন ফাঁকিবাজি করো বা এই সমস্যা সেই সমস্যার কারণে কিন্তু আপনারাও তোমাদের কার্যক্রম ভালো, ধন্যবাদ তোমাদেরকে। এখন আসো আমি একটু কমন জিনিস নিয়ে কথা বলি, যেটাকে আমি মিথিলা এর ওই ফিমার ইস্যু পাইছি, মিথিলা প্রোজির ইস্যু আমি করছি। তোমাদের স্তরগুলা ঠিক নাই। প্রথম স্তরটা কি? জ্ঞান। প্রথম স্তরটা হচ্ছে জ্ঞান। জ্ঞান, তারপর কি? অনুধাবন, তারপর হচ্ছে অনুধাবন। প্রয়োগ, তারপর উচ্চতর দক্ষতা। তাহলে যদি বলা হইলো, যেমন এক নম্বরই প্রশ্নে আমি আসি যে স্থিতিস্থাপকতার আলোকে এই দ্রব্যটা কোন ধরনের দ্রব্য, চাহিদা স্থিতিস্থাপকতার কথা বলা আছে। তুমি প্রথমেই ডিসিশন দেবা যে চাহিদা স্থিতিস্থাপকতার মাধ্যমে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা যায়, সেটা বলবা যে একটু যদি ডিটেলস বলো তাহলে এরকম বলতে পারো, চাহিদা স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা যায়, অর্থাৎ চাহিদা স্থিতিস্থাপক মান যদি একের চেয়ে বেশি হয় অর্থাৎ স্থিতিস্থাপক হয় সেটা হচ্ছে বিলাস দ্রব্য, আর যদি তোমার একের চেয়ে কম হয় অর্থাৎ অস্থিতিস্থাপক হয় সেটা হচ্ছে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এইটা কিন্তু জ্ঞান। এই জ্ঞানটা আমি চাচ্ছি যে স্পেসিফিক ভাবে এই কথাটা তুমি লেখো। আরো যদি সংক্ষেপে যদি লিখতে চাও, চাহিদা স্থিতিস্থাপকতার মান একের চেয়ে বেশি হইলে সেটা মানে যত সংক্ষেপে লিখতে পারো, কিন্তু এই কথাটা তুমি লিখবা। তারপরে কি করবা? স্থিতিস্থাপকতার মান বের করবা। স্থিতিস্থাপকতার মান বের করার পরে আইসা যখন ফিনিশিং এ দেবা, ফিনিশিং এ তখন তুমি বলবা যেহেতু এখানে দাম মানে স্থিতিস্থাপকতার মান একের চেয়ে কম হয়ে গেছে, অর্থাৎ এক্ষেত্রে দ্রব্যটির চাহিদা যে হারে বৃদ্ধি পায়, তোমার মানে দাম যে হারে বৃদ্ধি পায় চাহিদা তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, সুতরাং এটা একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এইভাবে সিকোয়েন্সটা মেনটেন করবা। তোমাদেরকে যে আসল কথা হচ্ছে তোমরা জ্ঞান দিছো, শেষে আইসা দাও আর যখনই দাও জ্ঞান আছে সবই ঠিক আছে, কিন্তু লেয়ারটা স্তরটা তোমাদের ঠিক নাই। স্তরটা এরকম আগে স্তর দিয়ে নেবা, আর প্রত্যেকটা প্রশ্নই এরকম করে আলাদা আলাদা করে স্তর দিবা। আজকে আমি আসলে অনেক গুলা টার্গেট নিয়ে আসছিলাম তোমাদেরকে পড়াবার ক্ষেত্রে। এই যে টোটাল যে আজকে আলোচনা হইলো এর মধ্যে মনে করো কারো ধরনের কোনো সমস্যা আছে কিনা কোনোটা বুঝতে বাড়ির কাজের মধ্যে? আচ্ছা, রিচি আমাকে কি জানি প্রশ্ন করতে চাইছিল নাকি? কে প্রশ্ন করতে চাইছিল? স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো, কে তুমি? স্যার আমি প্রমি। প্রমি বলো। স্যার ওই যে 3 নাম্বারটা কোশ্চেন আছে না, ওটা না আমি হ্যাঁ। ওই যে কার্ডটা যেন দেখে দেখে লিখছি, ওটা আমি বুঝি নাই, মানে কোনটার সাথে কোন দ্রব্যের এককটা যে ধরবো সেটা বুঝতে পারি নাই। কোন দ্রব্যের সাথে কোন দ্রব্যের একক ধরবা মানে? মানে ওই যে যেমন প্রথমটা ছিল এক্স আর ওয়াই এর মধ্যে। আচ্ছা, প্রথমটা ছিল, প্রথম প্রশ্ন ছিল একটা জেড দ্রব্য, জেড দ্রব্যের দামের কথা বলা আছে। জেড দ্রব্যের দামটা আমাকে একটু এটা একটু মানে পইরে। স্যার 20 আর 30। আচ্ছা, এক মিনিট আমি প্রশ্নটা একটু বের করি তাহলে সুবিধা হবে। আচ্ছা, জেড এর দাম যখন 20 টাকা থেকে 30 টাকা হয়, 20 থেকে 30 হয়। আচ্ছা, একটু কোনায় লিখি, আরো কোনায় লিখি। এই জেড হচ্ছে 20 থেকে 30 হয়, তখন এক্স হয় কত? এক্স এর চাহিদা হয় 12 থেকে 15। এক্স এর চাহিদা এটা কিন্তু এটা হচ্ছে পি জেড, এটা হচ্ছে কিউ এক্স। এক্স এর চাহিদা কত হয় তাহলে? 12 থেকে 15। ও 12 থেকে 15। আর হচ্ছে কিউ ওয়াই, কিউ ওয়াই কত হয়? কিউ ওয়াই 20 থেকে 15 নাকি, এই না? 20 থেকে 15, 20 থেকে 15। তাহলে এটা হচ্ছে স্বাধীন চলক, এইটা পরিবর্তন হচ্ছে দেখে এগুলো পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে চার্ট, চার্টে তোমাকে বলছে তাহলে এইখানে এইটা হচ্ছে সম্পর্কযুক্ত দ্রব্য, কার সাথে কার কার সম্পর্ক? মিউট করে নাও, মিউট করে নাও, মিউট করে নাও। এটা হচ্ছে জেড এর সাথে এক্স এর সম্পর্ক, আর চাইছি জেড এর সাথে ওয়াই এর সম্পর্ক। কথা বলো না। স্যার এটা বুঝবো কি করে কোনটার সাথে কোনটার সম্পর্ক, মানে কম্বিনেশন করে অঙ্কটা করতে হবে? আসান কথা বল না, কেন তুমি বুঝবে না? এই মিউট করে নাও মৌমিতা। মানে জেডটা ঠিক রেখে বাকিগুলো মান ধরবো? হ্যাঁ হ্যাঁ, এই তো তুমি জেড এর দাম, জেড দাম, তারপরে তুমি যখন স্থিতিস্থাপকতা বের করবো, খেয়াল করো, স্থিতিস্থাপকতা যখন বের করবা আর আর ইসি লিখতে পারো, অথবা এখানে লিখতে পারো ই এক্স জেড বা জেড এক্স যাই লেখো, এক্স জেড। এখন দেখো তোমার এই যে কার দাম দেওয়া আছে, দাম কার? জেড এর না?
জেড এর দাম আর পরিমাণ কার? তুমি আগের মতো লেখো, এই জেড এক্স কিউব এক্স পি স্থিতিস্থাপকতার মান লেখো। অনেক সময় কি তোমাদের অনেক জটিল হয়ে যায় যে আর আর স্থিতিস্থাপকতা আমি সূত্র পারি না। আর আর স্থিতিস্থাপকতার সূত্র আলাদা কোনো সূত্র না। আর আর স্থিতিস্থাপকতার সূত্র চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র। এই সূত্রটা কার সূত্র? চাহিদা স্থিতিস্থাপক। এখন তুমি আসো, দাম কার? দাম কোন দ্রব্যের? কথা কয় না কা? জেড। তাহলে দামের জায়গায় জেড বসাও, জেড জেড। চাহিদা কোন দ্রব্যের? এক্স। এই এক্স চাহিদা বসাও, এক্স চাহিদা বসাও। এখন তুমি সরাসরি দেখো যে তাহলে এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন কত? চাহিদা 12 থেকে 15 হয়েছে, 15 থেকে 12 হয়েছে, তার মানে পরিবর্তন ওইখানে আগে 3, নিচে কত? কিসের পরিবর্তন কত? দামের পরিবর্তন কত? 30 ছিল, হয়েছে 10। আর এখানে মূল কোনটা? মূল দাম কত? 20, আর নিচে কত? 12। ঠিক আছে? তারপর এটা যদি ভাগ করো তাহলে এটা হইলো কত? এটা 0 হ্যাঁ, হাফ হয় না? এখন এটা অসুবিধা আছে কারো? না স্যার, বুঝছি এবার আমার। আচ্ছা, আরো কেউ জানি করো নাই, সে কিন্তু আমাকে এটা বলো নাই। কে করো নাই? রিচি না কে করো নাই যেন? আনিকা করো নাই? আনিকা করো নাই, কিন্তু আমাকে বলো নাই যে স্যার এটা পারি না। এগুলো করবে না, যে পারবে না। তোমার একজনের সমস্যা, তোমাকে ধন্যবাদ যে একটু সময় আমাদের বেশি নিল। জিনিসটা তোমার মধ্যে যেটা মানে একটা খুঁতখুঁতানি ছিল বা আমি পারি না, সেই জিনিসটা কি এখন তোমার ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা আজকে যেটা বলতেছিলাম, অনেকগুলা টার্গেট নিয়ে আমি আসছি। ছোট ছোট করে দেখি আমি কয়টা টার্গেট তোমাদেরকে আজকে পূরণ করাইতে পারি। প্রথম হচ্ছে যেটা আমি পড়াইতে চাই সেটা আমি পড়াবো না, সেটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদা। একটু নোট করে রাখো, এটা তুমি বাসায় পড়বা। এটাকে আমি পড়াবো না, ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদা। আচ্ছা, আজকে যেটা পড়াবো, আমাদের স্থিতিস্থাপকতার কিছু জিনিস বাকি আছে। সেই স্থিতিস্থাপকতার কিছু জিনিসটাই আগে আমি একটু শেষ করে দেব অল্প সময়ের মধ্যে। স্থিতিস্থাপকতা একটু বই খুলে দেখো যে অনেক পদ্ধতিতে স্থিতিস্থাপকতা বের করা যায়। যেমন এটা ছিল সূত্রের মাধ্যমে বের করা যায়, তারপর শতকরা হিসাবের মাধ্যমে বের করা যায়, তারপর বিন্দু স্থিতিস্থাপকতার মাধ্যমে বের করা যায়, বৃত্তচাপ স্থিতিস্থাপকতা বের করা যায়, মোট ব্যয় পদ্ধতির মাধ্যমে বের করা যায়। আমরা আসলে এই পর্যন্ত তোমরা বলতে পারো যে কয়টা পদ্ধতি আমরা শিখছি? স্যার 5টা। কি কি? আই স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতা, তারপরে আরআরই। স্যার 2টা শিখছি। 2টা বলছে কে? 2টা বলছে কে? সুহা? জি স্যার। 2টা ঠিক আছে। ও যে আগে জি স্যার। ও তো প্রকারভেদ বলছে। নাদিয়া তুমি ঠিক নাই, তুমি স্যার আপেক্ষিক আর শতাংশিক শিখছি না? গুড। আমরা আপেক্ষিক এবং শতাংশিক শিখছি না, আপেক্ষিক না, একটা হচ্ছে আপেক্ষিক বা শতাংশিক, বা যদি বল আপেক্ষিক এবং শতাংশিক, 2টা শিখছি। আর একটা হচ্ছে কি আমরা সূত্র প্রয়োগের মাধ্যমে শিখছি। নামো, সূত্র প্রয়োগের মাধ্যমে শিখছি। এই যে এইমাত্র একটা সূত্র বলছি না, তাহলে দেখো তোমাদের বইতে যে আছে সেইটা বইয়ের পাতাটা একটু বের করো তো, কি কি আছে। আমাদের সবকিছু লাগবে না, 1 মিনিট একটু বইয়ের মধ্যে কি কি আছে একটু দেখো। আর তোমাদের কিন্তু আর একটা কথা বলি, আমি অন্যান্য ব্যাচের চেয়ে তোমরা কিন্তু ভালো আগাইছো তো ভালোই, এবং তোমরা কিন্তু পড়াও আমরা অনেক দূর আগাই গেছি। এবং আমরা প্রশ্ন সলভ করার সময় এই চ্যাপ্টারটা যখন প্রশ্ন সলভ করবা তখন তুমি আসলেই বুঝতে পারবা যে তোমার ইফেক্টিভ কিভাবে হয়েছে, কারণ প্রশ্ন সলভে তোমাদের কত কষ্ট লাগবে না। আচ্ছা, মোট ব্যয় পদ্ধতি একটা পদ্ধতি আছে, যেটা বললাম। সূচক সংখ্যা পদ্ধতি আছে, তারপর হচ্ছে মোট আয় পদ্ধতি, জ্যামিতিক পদ্ধতি, বিন্দুচাপ পদ্ধতি, স্থিতিস্থাপক, এরকম অনেকগুলো পদ্ধতি আছে। যদি ভিন্নভাবে বলি, আমরা সূত্র প্রয়োগের মাধ্যমে করতে পারছি, শতাংশিক আয়। আজকে আমরা এরকম একটা পদ্ধতি নিয়ে ব্যয় পদ্ধতি নিয়ে কথা বলবো। খেয়াল করো, ব্যয় পদ্ধতি নিয়ে কথা বলবো। আর যে পদ্ধতিগুলো আছে তোমাদের সিলেবাসে নাই, ওগুলো তোমার লাগবে না। জি, যাও। হ্যাঁ, ব্যয় পদ্ধতি নিয়ে কথা বলবো। আচ্ছা, আমাকে তার একটা কথা বলো যে এই যেমন এই কলমের দাম হচ্ছে ধরো 50 টাকা, তাহলে আমি যদি 2টা কলম কিনি তাহলে আমার মোট ব্যয় কত? 100 টাকা। কিভাবে বের করবো? তাহলে এইটা কি দাম আর এইটা কি পরিমাণ, অর্থাৎ আয়ও যেরকম বের করা যায়, পি ইন্টু কিউ দিয়ে কিন্তু আসলে ব্যয় বের করা যায়। এখন দেখো
এটা কিন্তু সহজ জিনিস, সহজে বুঝবা এবং আগেরটার চেয়েও মোটামুটি সহজই বলা যায়। কোন দ্রব্যের ভালো করে শোনো, যে কোন দ্রব্যের, আচ্ছা যারা এখন আসে না, আজকে 21 জন আছে, তাদেরকে কি করব বলো, তাদের প্রতি কিভাবে কঠোর হব? স্যার একটা বাসায় কল দেন। না আসলে আশা লাগবে না স্যার। না, না আসলে না আসা, সেটা তো আমিও চাই যে আশা লাগবে না। আমার কাছে হচ্ছে 20 জন থাকুক, বাসায় কল দেবো কাজে। এই কালকে যে আসছে সে তো আজকে আসছে, আবার একজন আসে না, আবার একজন, নতুন নতুন দিন। আর রেগুলার শুধু পড়ালেখা লাগবে না। না, এটা আমি গ্রুপ থেকে তাদেরকে আমি আউট করে দেবো সহজ হিসাব, মানে পড়ালেখার দরকার নেই। আরো হচ্ছে সমস্যা থাকে আমাকে ইনফর্ম করুক। শুধু সুহা বলে গেছে সে ঢাকায় গেছে, আর তো আমাকে কেউ ইনফর্ম করে নাই। সমস্যাতে ইনফর্ম করবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে কি নিয়ে কথা বলতেছি? স্যার ব্যয়। আচ্ছা, ব্যয়। তাহলে দেখো, কোন দ্রব্যের দাম বাড়লে বা কমলে, শোনো, কোন দ্রব্যের দাম বাড়লে বা কমলে, বাড়তেও পারে কমতেও পারে, মোট ব্যয়ের ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে সেই স্থিতিস্থাপকতা হচ্ছে এককের সমান স্থিতিস্থাপকতা। আমার এই কথাটা কেউ কি বুঝতে পারছো কিনা? স্যার আবার বলেন। আবার বলি, আমি বুঝাই দেবো, সমস্যা নাই, তারপরে দেখি কে বোঝো। কোন দ্রব্যের দাম কমলে বা বাড়লে ওই দ্রব্য ক্রয়ে ক্রেতার ব্যয়ে যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে সেই ক্ষেত্রে স্থিতিস্থাপকতা হচ্ছে এককের সমান স্থিতিস্থাপকতা। একজনও বোঝে নাই? বুঝছি। বুঝছি আচ্ছা, স্যার। আচ্ছা, না বুঝলে আমি তোমাকে উদাহরণ দেই, আরো সহজ হবে। যেমন সাপোজ আমি ধরছিলাম যে এই কলমের দাম হচ্ছে 50 টাকা। তাহলে কি করে, যে এক ব্যক্তি এই কলম 4টা কিনে, তাহলে যদি 4টা কেনে, তাহলে তার মোট ব্যয় কত? 200। মোট ব্যয়, তাহলে এটা তাহলে কি, এটা দাম, এটা হচ্ছে পরিমাণ, এত কিছু না লেখলেও আসলে হইতো, এটা হচ্ছে পরিমাণ, আর এইটা হচ্ছে ব্যয়। স্যার ব্যয় হচ্ছে, ওটা তো হ্যাঁ, চাহিদা। কোনটা? ওটা চাহিদা না? ওই তো চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ। বাংলিশ হয়ে গেছে। আচ্ছা, বাংলিশ হইলে আবার তোমরা কবা আমি কই বাংলিশ, আরবি বাংলিশ লেখে তাকে আমি। আচ্ছা, তাহলে দেখো, যে দাম হচ্ছে 50 টাকা, সে কেনে 4টা, তার ব্যয় কত? 200 টাকা। দাম কমলে, দাম যদি কমে, দাম কমে 40 হয়েছে, এখন তার কি চাহিদা বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। চাহিদা বাড়বে। আচ্ছা, এটাকে আমি একটু করে দেই, 40 হইলে ধরো। আচ্ছা, তাহলে আমি 40 করে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে 40 টাকা হইলে সে যদি 50টা কলম কেনে, তাহলে তার ব্যয় হয়েছে কত? 2000 টাকা। 2000 টাকা। তাহলে আমি চেঞ্জ করে দিছি 2000। তাহলে দেখো, দাম বাড়লে মোট ব্যয়ের পরিবর্তন হচ্ছে না। দাম উল্টো দিকে যদি বলি, দাম কমলে মোট ব্যয়ের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ সে চাহিদায় এমন পরিমাণ তার বাড়ে, ওই দ্রব্য ক্রয়ে মোট ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই ঘটনা যদি ঘটে, তাহলে সেই স্থিতিস্থাপকতা হচ্ছে এককের সমান স্থিতিস্থাপকতা। আবার আমি একবার বলে দেই, বাসায় আর দেখাও লাগবে না, যদি শুধু এখন যদি একটু মনটার একটু যদি উদার রাখো, যে স্যারের পড়া বুঝবো। দেখো আবার, যে দামের দাম বাড়লে বা কমলে ওই দ্রব্যের পরিমাণ যদি এমন ভাবে, চাহিদা যদি এমন পরিবর্তন ঘটে যার ফলে মোট ব্যয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, তাহলে সেই ক্ষেত্রে স্থিতিস্থাপকতা হচ্ছে এককের সমান। দাম বাড়ুক বা করুক, কমুক। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, যে কোন দ্রব্যের দাম বাড়লে কিংবা কমলে ওই দ্রব্য ক্রয়ে ভোক্তার ব্যয়ের যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে সেই স্থিতিস্থাপকতা হচ্ছে এককের সমান স্থিতিস্থাপকতা। এখন আমরা যদি এটাকে যদি একটু ছবিতে দেখাই, তাহলে দেখো, ছবিটা এমন হবে, একটা মানে পরাবৃত্তকার ছবি হতে পারে বা স্ট্রেট ছবি হতে পারে। আমরা বইতে ম্যাক্সিমাম পরাবৃত্তকার ছবি দেওয়া, এই ছবি দিয়েই দেখাইলাম। তাহলে দেখো, এই এই অর্থাৎ দাম ছিল এই, চাহিদা ছিল এই। তাহলে দাম ধরো এই P1 থেকে P2 হয়েছে, চাহিদা P1 থেকে Q2 হয়েছে। এই হচ্ছে মূল বিন্দু, এটা ধরো DD চাহিদা রেখা। এটাকে A বিন্দু দাও, B বিন্দু দাও, দাও বা না দাও তাও কোনো সমস্যা নাই। এই পাশে চাহিদার পরিমাণ, এই পাশে হচ্ছে দামের পরিমাণ। তাহলে দেখো, রেখাটা কি সোজা দেওয়া যাবে? হ্যাঁ, রেখা সোজা দেওয়া যাবে, সমস্যা নাই। এই রেখাটা আঁকা কিন্তু সুন্দর হয়েছে, আমার দেখেই পছন্দ হয়েছে।
তোমরা তো জি আর স্যার, কমা না। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, দেখো কেন সুন্দর হয়েছে আসলে ব্যাখ্যাটা তোমরা এখনো বোঝো নাই, আমি বলতেছি যে এই ক্ষেত্রে তুমি দেখো আসলে আমার এই যে আমি যে এই 200 টাকা কিভাবে পাবো, এখানে এখানে তো সংখ্যা নাই, এই টাকাটা আমি কিভাবে পাবো? এখানে দাম কত? প্রথম ক্ষেত্রে এ বিন্দুতে দাম কত? 50 P1 টাকা। 50 ছবিতে 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 আমি 50 দেই নাই তো, ছবিতে আমি কি দিছি? P1 গুড, তাও ছবিতে স্যার দিছি 50 P1 আর একটা দিছি কি Q1। P2 এই তাহলে P1 আর P2 এটা হচ্ছে কি প্রথম ক্ষেত্রে মোট ব্যয়, আর দ্বিতীয় ক্ষেত্রে মোট ব্যয় কত? দ্বিতীয় ক্ষেত্রে মোট ব্যয় P2 Q2 Q2। এখন দেখো এই ক্ষেত্রে তোমরা ছবি ভালো হয়েছে কেন এটার ব্যাখ্যা বোঝো নাই, এখন বুঝবা। তোমার খালি চোখে দেখা যায় এই আয়তক্ষেত্র আর এই আয়তক্ষেত্র সমান কিনা। জি স্যার তাহলে যদি সমান হয় তাহলেই বুঝবা যে তার এই যে কিভাবে আয় আর ব্যয় বের করে, এটা কিন্তু বাজার চ্যাপ্টারে পাবা। এখন ভালো করে দেখো, এই যে দৈর্ঘ্য আর এই যে দাম, এই দাম আর দৈর্ঘ্যকে গুণ করলে মোট ব্যয় পাওয়া যায়, এবং সেক্ষেত্রে এই একটা রেখা আর এই একটা রেখা, সেক্ষেত্রে যে আয়তক্ষেত্রটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ব্যয়। ঠিক আছে, সেক্ষেত্রে যে আয়তক্ষেত্রটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ব্যয়। বলো 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 বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি দেখো যে এক্ষেত্রে এই যে মোট ব্যয় এটা কিন্তু একটা বৃত্ত দ্বারা প্রকাশ পাবে। মোট ব্যয় কেন? এই যে দাম ইন্টু দৈর্ঘ্যের পরিমাণ, এই হচ্ছে দাম, এই হচ্ছে দৈর্ঘ্যের পরিমাণ। এই দুইটা বাহু পাইলে এই দুইটা বাহু মিলে যে আয়তক্ষেত্রটা বা বর্গক্ষেত্র যাই হোক সেটার এই যে আয়তক্ষেত্র পরিসীমা অর্থাৎ আয়তক্ষেত্রটাই হবে ব্যয়। এই ক্ষেত্রে এই আয়তক্ষেত্রটা হচ্ছে এইটা। তাহলে দেখো, কথা বলো না, মিউট করো, মিউট করে নাও। কে কথা বলে? মিউট করে নাও। আচ্ছা, তাহলে তুমি দেখো, তাহলে কি এটা কি বোঝা গেছে মোটামুটি? জি স্যার যদি না বোঝো, টিসি মানে কি টোটাল কস্ট? হ্যাঁ টিসি হচ্ছে টোটাল কস্ট। যদি না বোঝো সামনেরটা আরো বেশি ভালো বুঝবা। আচ্ছা, এইটা গেল তাহলে কি যে একক ব্যয় স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলো দিদি। স্যার, একক স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কি চাহিদা রেখাটি সমপরাবৃত্তাকার সবসময় হবে? সমপরাবৃত্তাকার হয়, এখানে তুমি স্ট্রেট রেখা দিলেও অসুবিধা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এক মিনিট তোমরা একটু থাকো তো। তুমি বাবা জ্বালাও কেন বলো? এক মিনিট না, তুমি জ্বালাইলে তুমি কিন্তু আমাকে জ্বালাবে না, তাহলে তুমি এই রুমে থাকবে না। দাও দাও, এখানে বসে বসে দেখতে থাকো, আর কোনো কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এরপরে বিষয়টা হচ্ছে যদি দাম, এটাকে আমি এখন মুছে দেই। এখন আমরা কোনটা নিয়ে কথা বলবো বলো? এটা গেল কি, আগেরটা গেছে একক স্থিতিস্থাপকতা নিয়ে। এখন আমরা কথা বলবো ধরো এককের চেয়ে বেশি বেশি স্থিতিস্থাপকতা, বেশি, একের চেয়ে বেশি। তাহলে সেটা হবে কি, যদি দাম কমলে তার ওই দৈর্ঘ্য ক্রয়ের ব্যয় যদি বেড়ে যায়, দাম কমলে ক্রয়ের ব্যয় যদি বাড়ে, অর্থাৎ এইটা যদি 60 হয়ে যায়, খেয়াল করো, দাম কমলে প্রথম ক্ষেত্রে দাম ছিল কত? 50 টাকা। 50 টাকার ফলে সে ওই দৈর্ঘ্য ক্রয়ে কয় টাকা ব্যয় করছে? 2000 টাকা। এখন যদি দাম কমার ফলে, অর্থাৎ দাম যদি সে 40 হয়, 40 এমন ভাবে দাম কমছে যে ওই দৈর্ঘ্য এখন সে 60 একক কিনতেছে, তাহলে এক্ষেত্রে অর্থ ব্যয়ের পরিমাণ কত হবে? 2400। তাহলে দেখো, দাম কমছে, ব্যয় বাড়ছে, তাহলে এই ক্ষেত্রে স্থিতিস্থাপকতা হচ্ছে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। আবার খেয়াল করো, কোন দ্রব্যের দাম কমার ফলে ওই দ্রব্য ক্রয়ে ভোক্তার ব্যয়ের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে স্থিতিস্থাপকতা হচ্ছে তোমার এককের চেয়ে বেশি। ঠিক আছে? আচ্ছা, জি এখন স্যার। তোমাদেরকে আমি প্রশ্ন করলাম, কোন দ্রব্যের যদি দাম বাড়ে
তাহলে একক স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দ্রব্য ক্রয়ের ব্যয়ের কি ধরনের পরিবর্তন ঘটবে? প্রশ্নটা আবার স্যার বলেন। শুনি না, আবার একটু বলেন। প্রশ্নটা আবার বলতেছি যে কোন দ্রব্যের, আমরা কিন্তু একের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলছি, যে কোন দ্রব্যের দাম বেড়ে গেলে মানে এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে ওই দ্রব্য ক্রয়ে ভোক্তার ব্যয়ের কোন ধরনের পরিবর্তন ঘটবে? স্যার আগের তুলনায় কমে যাবে। এটা অর্ণা বলছো? জি। অর্ণার কণ্ঠ আমি এভাবে চিনি। হ্যাঁ, আর দুই একজন বলো, একটু ভাইবা বলো। স্যার আবার একটু কোশ্চেনটা করেন। প্রশ্নটা আমি আবার করি যে কোন দ্রব্যের, আচ্ছা আমি ওইটা আগে একটু রিপিট দেই। এটা হচ্ছে আমি যে বলছি সেটা হচ্ছে কোন দ্রব্যের দাম যদি কমে তাহলে ওই দ্রব্য ক্রয়ে ভোক্তার মোট ব্যয় যদি বাড়ে তাহলে সেই স্থিতিস্থাপকতা হচ্ছে এককের চেয়ে বেশি। আবার দেখো, আয় যদি কমে তাই সেই ক্ষেত্রে, অর্থাৎ এটা এমন ভাবে পরিবর্তন হবে মোট ব্যয় বাড়বে, আয় কমবে মোট ব্যয় বাড়বে, তাহলে সেক্ষেত্রে স্থিতিস্থাপকতা হচ্ছে এককের চেয়ে বেশি। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা তো আয় বাড়ানি, আমরা তো দ্রব্যের দাম কমা নিয়ে কথা বলছি। এখন যদি দ্রব্যের দাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে আয়ের কি ধরনের পরিবর্তন হবে, মানে ব্যয়ের কি ধরনের পরিবর্তন হবে? স্যার ব্যয় কমে যাবে। দুইজন ব্যয় কমে যাবে। আচ্ছা এবার ঠিক আছে, তিনজন যখন করছো ঘটনা ঠিক, ব্যয় কমে যাবে। কারণ কি দেখো, আমি আগে এইটা দিয়ে শুরু করছি, এখন আমি এইটা দিয়ে শুরু করলাম। আগে ছিল 40 টাকা, এখন বেড়ে হয়েছে 50 টাকা। তাহলে দেখো 40 টাকা অবস্থায় সে 60 একক কিনতো, এখন বাড়ার ফলে সে 50 একক কিনতেছে। তাহলে ব্যয় আগে হয়তো কত? আগে হয়তো এটা প্রথম অবস্থা 2400, এখন হচ্ছে 2000। দাম বাড়ার ফলে ব্যয় কমছে। দাম কমার ফলে ব্যয় বেড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে সহজভাবে আরো যদি আমরা বুঝতে চাই, দাম এবং ব্যয়ের মধ্যে যখন বিপরীত সম্পর্ক হয় তখন স্থিতিস্থাপকতা একক চেয়ে বেশি। একদম সহজ না? জি স্যার। এবং ব্যয়ের মধ্যে সম্পর্ক যদি বিপরীত হয়, অর্থাৎ দাম বাড়লে যদি ব্যয় কমে, দাম কমলে যদি ব্যয় বাড়ে, তাহলে সেক্ষেত্রে স্থিতিস্থাপকতা হবে তোমার এককের চেয়ে বেশি। আচ্ছা এই আমি বুঝাইলাম। এখন আমি তোমাদের কাছে প্রশ্ন রাখবো, তাহলে দেখি কে পারো এটা। এককের চেয়ে কম স্থিতিস্থাপকতাটা কেমন হবে? প্লিজ বই দেখবা না, ভুল করবা এইখান দিয়ে করো, সমস্যা নাই। এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা বাড়বে। কখন বাড়বে ব্যয়? ব্যয় বেশি হবে। কখন? এটা কোনো প্রশ্নের উত্তর হয় নাই। স্যার আবার আপনি প্রশ্নটা করেন। প্রশ্নটা বলছি, আমি দুইটা বুঝাইছি, আমি এককের চেয়ে বেশি তোমাকে বুঝাই দিছি। এখন তোমাদের কাছে আমি চাইছি যে তাহলে এককের চেয়ে কম স্থিতিস্থাপকতার ঘটনাটা কি ঘটবে, এটা তুমি অ্যান্সার করবা বুঝা। আমার মনে যারা অ্যান্সার করছো তারা ঠিক করছো, কিন্তু গুছাইয়া পূর্ণ লাইনে কও নাই। দাম যদি কইমা যায়, ব্যয়ের পরিবর্তন একটু কম হবে, পরিমাণ বাড়বে। তখন তো বাইরেই যায়। আর এখানে দাম বাড়লে ব্যয় পরিমাণ বাড়বে, দাম কমলে ব্যয় কমবে। কমে যাবে। স্যার দাম আর ব্যয়ের ভিতরে সমমুখী সম্পর্ক থাকলে। সমমুখী সম্পর্ক, এইটাই কি কথা বললাম। আসলে হয়েছে, সবাই ম্যাক্সিমাম পারছে, এই ঘটনা সত্য। অর্থাৎ সমমুখী সম্পর্ক হবে। বিপরীত সম্পর্ক হইলে সেই স্থিতিস্থাপকতা এককের চেয়ে বেশি, আর সমমুখী সম্পর্ক হইলে এককের চেয়ে কম। অর্থাৎ এই ঘটনাটা এমন ঘটবে, উদাহরণের মাধ্যমে যদি আমরা বলি, তাহলে এটা ধরো এইটা 55 হয়ে যাবে। তাহলে এটা 55 যদি হয় তাহলে এটা কত হইবে? এটা হবে 1800। স্যার আমি না বুঝি নাই সমমুখী কেন হবে। আচ্ছা এখন তুমি, আমি তো বোঝানো শুরু করিনি, ওরা যারা বুঝছে তারা বলতেছে। এখন দেখো, এখন এই হচ্ছে পরিবর্তনটা, এখানে দাম কমে গেছে, কমে যাওয়ার ফলে চাহিদা এমন ভাবে কমছে। সরি, এটা কি 55 না তো 45। আচ্ছা 45 এর 40 দিয়ে গুণ দিলে কত হয় আগে সেটা বলো। দেখো তো গুণ দিয়া। স্যার 1800। ঠিক আছে না তাহলে? আচ্ছা এখন দেখো, মানে অবনী খেয়াল করো ভালো করে, যারা বোঝে নাই তারা খেয়াল করো, ম্যাক্সিমাম কিন্তু এটা বুঝে গেছে, আমি কথার আওয়াজই বুঝছি। দেখো দাম কমার ফলে চাহিদা বৃদ্ধি কি বলে? চাহিদা বাড়বে না কমবে? স্যার বাড়বে। চাহিদা বাড়ছে না কমছে?
বাড়ছে। হ্যাঁ বাড়ছে। বাড়ছে, তাহলে চাহিদা বৃদ্ধি ঠিক আছে? জি জি স্যার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ব্যয় আগে ছিল কত? 2000। স্যার। স্যার 2000। এখন হয়েছে কত ব্যয়? 1800 1800। তাহলে ব্যয় বাড়ছে না কমছে? কমছে। তাহলে কমছে। দেখো দামও কমছে, ব্যয়ও কমছে। তাহলে দাম হুম। কমার ফলে যদি ব্যয় কমে, তাহলে সেক্ষেত্রে স্থিতিস্থাপকতা হবে এককের চেয়ে কম। আবার যদি উল্টো ঘটনাটা কম। বলো, তাহলে উল্টো ঘটনা বলো, তাহলে কি হবে? দাম দাম- বাড়ার দামও সাথে দাম বাড়লে ব্যয়ও ব্যয়ও বাড়বে। বাড়ে, তাহলে ব্যয়ও হবে বাড়বে। অর্থাৎ বেশি স্থিতি। অর্থাৎ দাম ও বেশি একদম সংক্ষেপে, স্থিতিস্থাপকতা। একদম সংক্ষেপে লেখো, যেটা লিখে রাখো এক খাতা, দাম ও ব্যয়ের, একদম সংক্ষেপে বোঝার ক্ষেত্রে, অন্যদের যদি না বোঝাও তুমি নিজে বোঝাও, ব্যয়ের মধ্যে সমমুখী সমমুখী আচ্ছা আরো সহজ করে লিখি, একদম আমি শুরু থেকেই বলি যে ইপি ইকুয়াল টু গ্রেটার দ্যান অন হলে দাম ও ব্যয় বিপরীত হবে। সংক্ষেপে বললাম, ঠিক আছে? বিপরীত হবে, অর্থাৎ দাম বাড়লে ব্যয় কমবে, দাম কমলে ব্যয় বাড়বে, যদি স্থিতিস্থাপকতা এককের চেয়ে বেশি হয়। আর এটা যদি স্থিতিস্থাপকতা যদি এককের চেয়ে কম হয়, কম হলে দাম ও ব্যয়ের মধ্যে সমমুখী সম্পর্ক হবে। সমমুখী সম্পর্ক। আচ্ছা, এখন এই বিষয়টা যে বোঝো নাই সে আমাকে আবার ফাইনালি বলো। আরে সাহস করে বলো, আমি রাগ করবো না তো, না বুঝলে। অবশ্য তোমরা ম্যাক্সিমাম বোঝো, কারণ ইসের মধ্যে বোঝা যায়, কোনো কিছু দিলে তোমরা বোঝো। আমি কি এখন সবার সামনে আগাবো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এটা একটু ছবি দিয়ে আমি একটু বর্ণনা দেই। ছবি আঁকে আসলে কোনটা? স্যার মুছছেন না, লিখতেছিলাম তো। আচ্ছা, ওই লিখে নাও। স্থিতিস্থাপকতা এককের বেশি হলে দাম আর এর মধ্যে বিপরীত সম্পর্ক, ব্যয়ের মধ্যে, আর এককের চেয়ে কম হলে দাম আর এর মধ্যে সমমুখী। সমমুখী সম্পর্ক। আচ্ছা, এটা মাথার মানে মধ্যে একদম সেট করে বেশিটা নাও। হলো বিপরীত সম্পর্ক আর কমটা হলো কমটা হচ্ছে সমমুখী সমমুখী সম্পর্ক। সম্পর্ক। আচ্ছা, এখন দেখো জি এটাকে যদি বুঝছি। আমি ধরো প্রথম যেটা আছে সেইটার ছবিটাই আঁকি। এই ক্ষেত্রে ছবিটা কেমন হবে? কেউ একটু আমার আইকে একটু সাহস করে আইকে দেখাইতে পারবা? এককের চেয়ে কম নিয়ে কথা বলবো প্রথমে, যে উদাহরণ আছে সেটা নিয়ে। আচ্ছা, সহজ জিনিস, এককের স্যার চেয়ে- ঊর্ধ্বমুখী হবে। আরে ঊর্ধ্বমুখী হবে, এটা ঊর্ধ্বমুখী হবে কেন? এটা দাম বাড়লে কি চাহিদা বাড়ে? স্যার এইটা অধিক খারাপ হবে। হ্যাঁ, এরকম কিছু হইতো, অধিক খারাপ হইতে পারে, ফ্ল্যাট হবে। এই রিদি বলছালা ঊর্ধ্বমুখী হইবে? না স্যার, আমি বলিনি। না স্যার, আমি বলছিলাম। আচ্ছা, যাই হোক, যেই বলো, এটা ঊর্ধ্বমুখী কেন হবে? ঊর্ধ্বমুখী হবে এইটা বাড়লে যদি এটাও বাড়ে, এটা বাড়তেছে না তো, কমতেছে, বিপরীত সম্পর্ক। ওই তাহলে মনে হয় ও খারাপ এই- বলতে যে ঊর্ধ্বমুখী বলে দিছে। আচ্ছা, সেটা হইতে পারে। তাহলে এই দেখো, এটা হবে কি এরকম খাড়া, আর এইটা হবে ওই যে আগের মতোই ফ্ল্যাট। হ্যাঁ স্যার। তাহলে দেখো, যদি খাড়া হয় তাহলে এই 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 এই, আর এটা হচ্ছে এই এই, আর ধরো এই এই, অর্থাৎ নরমালি দেখা যাচ্ছে এক্ষেত্রে দাম P1 Q1, দাম কমছে, কইমা P1 P2 হয়েছে, P2 হয়েছে Q2 হয়েছে। তাহলে বলো প্রথম ক্ষেত্রে ব্যয় কত পি ছবি অনুসারে? P1 P1 Q1 P1 Q1, পুরো আয়তক্ষেত্রটা বলবা। আর ওইটা হচ্ছে P2 Q2। না না, ওই সময় কি আমি আয়তক্ষেত্র আঁকাইয়ে দেখাই নাই? ও, ওটা আয়তক্ষেত্র প্রথমবার দেখাই নাই। দেখাইছেন। না না, আয়তক্ষেত্র দেখাই নাই। তাহলে না যদি স্যার, হয়, দেখাননি। ওই যে না না কে না, আয়তক্ষেত্র দেখাই কে নাই, নাকি শুধু বই। কে পর্যন্ত দেখাইছি। আচ্ছা, এইটা না, এটা হচ্ছে দাম, এটা হচ্ছে পরিমাণ, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্র হইলো কোনটা? এইটা না, এই হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে এইটা হচ্ছে প্রথম ক্ষেত্রে স্যার। ব্যয়। আবার দেখো ব্যয়, তাহলে ব্যয় কি? তাহলে ও দেখা যায়, ও জি স্যার। Q1 A A A P1 Q1 P1 ও স্যার Q1 P1 টা আগে A লিখুন না। P1 কোনটা? একদিক দিয়ে আমি ধারাবাহিক দিয়ে যাব, এই পেজ দিয়ে গিয়ে এই পেশে গিয়ে এই পেশে আসছি, অথবা এই পেশে গিয়ে এই পেশে গিয়ে এই পেশে আসবো। আর বিষয়টা বুঝছো? নিচেরটা হবে তাহলে ও, আবার দেখো, ও Q1 A P1, অথবা এভাবে লেখলে হয়তো ও P1 A P1 Q1, A কিন্তু এইরকম না, সেরা বেড়া মানে এই দিক ওদিক দিলে হবে না, ধারাবাহিক ভাবে দিতে হবে। স্যার বুঝতেছি না। না বুঝলে বুঝামু, সমস্যাটা কি?
কোনো সমস্যা নেই, একবার না বুঝলে দুইবার বুঝবা, দুইবার না বুঝলে না বুঝতে যাবা কই। আচ্ছা এটা হচ্ছে, আবার দেখো একটু চাপাই লিখলাম Q1 Q2। আর ছবিটা তো বুঝছো? জি স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। যে বোঝো নাই সে কথা বলবা। আমি আগেই বলছিলাম যে কোনো দাম এবং পরিমাণ এই দুইটা গুণ করলে মোট ব্যয় পাওয়া যাবে। তা এক্ষেত্রে দাম কত? দাম হচ্ছে OP1 নাকি? প্রথম ক্ষেত্রে দাম জি OP1, স্যার। হ্যাঁ। পরিমাণ কত? ও কিউ। OQ1। ওয়ান। গুড। অর্থাৎ এই OP1 এবং OQ1 এই দুইটা রেখা নিয়ে যেই আয়তক্ষেত্রটা হবে সেটাই হবে ক্ষেত্র ইটের ওই এটার জ্যামিতি মোট টাইপের, তুমি জ্যামিতি জ্যামিতি টাইপের। করছো না ওইটা। এখন দেখো এটা হচ্ছে OP আর হচ্ছে OQ, তাহলে আয়তক্ষেত্র কোনটা হয়? OP ও OQ। পিউ। এই 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 একটা আয়তক্ষেত্র হয়, সেটা তাহলে হয় আমি এই দিক দিয়ে লিখবো, না হয় এই দিক দিয়ে লিখবো। আমি যে লিখছিলাম তাহলে ও OQ1 AP1, বোঝা গেল? বুঝলাম। জি স্যার। হ্যাঁ না স্যার। না বুঝলে আমাকে থামাই দাও, সমস্যা নাই। তাহলে এখন বলো দ্বিতীয় ক্ষেত্রে, এটা ধরো TC1, অর্থাৎ প্রথম ক্ষেত্রে TC1 এটা ছিল, তাহলে TC2 দ্বিতীয় ক্ষেত্রে ও কিউ টু। স্যার এখানে আরেকটা লিখেন ও নাই তো, এখানে একটা দেন। বি। হ্যাঁ, ও কিউ ও টু বি কিউ টু পি টু। P2 ওরে বাবারে একবারে এই পর্যন্ত চলে গেছে, বুঝছো? ফাইনালে তারা ফাইনাল ফিনিশিং দিয়ে ফেলাইছে, অর্থাৎ B P2। তাহলে এই পেজ দিয়ে যদি শুরু করি তাহলে এই পাশে কি হবে? স্যার OP2 ও ইন্টু P2 OP2 বি কিউ টু। OQ2। OQ2, উল্টো পাল্টা করিও না, OQ2। তাহলে এই দেখো, এখন দেখো এই দুইটা ব্যয় না, এটা ছিল প্রথম ব্যয়, এটা ছিল দ্বিতীয় ব্যয়। কি কারণে হয়েছে? দাম কমার কারণে। এখন তুমি দেখো যে এই দুইটা ব্যয়ের মধ্যে কোন ব্যয়টা বড় কোনটা ছোট? এইটা বড় না এইটা ছোট? ছবিতে তাকাও, স্যার এই আয়তক্ষেত্র বড় না P2 এই বড়, আয়তক্ষেত্র বড়? P2 বড়। P2 বড় না? স্যার এই যে টু বড় মানে 2 বড় P2। না, নিচেরটা বড় না? তাহলে দেখো জি দাম স্যার। কমছে হ্যাঁ স্যার। ব্যয় বাড়ছে, দাম কমছে ব্যয় বাড়ছে। তাহলে এটা হচ্ছে কি তোমার এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। এই উদাহরণটা কিন্তু আমি মুছে ফেলাইছি, আবার আমি দেখাই। এই উদাহরণটার ক্ষেত্রে এটা ধরো 60 ছিল, তাহলে 24। আবার পিছনে স্যার ফিরে গেলাম। আগে বলবেন তো এটা মুছা ফেলাইছেন, আমি এতক্ষণ এইটার সাথে মিলানোর ট্রাই না না, করতেছিলাম। এটার সাথে তো ওইটা। কেমনে হলো? আচ্ছা, তাহলে এটা দেখো যে দাম কমছে, মোট ব্যয় এই যে এটার চেয়ে এটা বেশি হয়েছে। এটা ছিল ছোট একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে বড় একটা আয়তক্ষেত্র। সুতরাং এক্ষেত্রে আমরা যদি বলি এভাবে যে এক্ষেত্রে দেখা যায় OQ2 B P2 গ্রেটার দ্যান OQ1 A P1। সুতরাং এক্ষেত্রে স্থিতিস্থাপকতা হচ্ছে এককের চেয়ে বেশি। ঠিক আছে? স্যার আমার হ্যাঁ, একটা বলো। প্রশ্ন ছিল, মানে যখন আমরা এটা আঁকবো তখন ওই যে ইয়ে আছে না, মানগুলো কি আমরা ওখানে বসাবো নাকি ওরকম P1 P2 এরকম করেই না, লিখবো? যদি মান এরকম দেয় এটা দিয়ে যদি করতে বলে এটা দিয়ে বসাইলে তো আরো সহজ। এখন যদি আমি এই দেখো ও যেটা প্রশ্ন করছে এটা কিন্তু আরো সহজ, আমি এই জন্য এটা দেখাইলাম না। এখন দেখো তাহলে এটা যদি আমি এই মানটা বসাই তাহলে এটা হবে কত দেখাবো? 50। এটা হবে কত? 50, 40, 40। 40, এটা হবে কত? 40, 60, 40। এটা হবে কত? 60। 60। একদম একবারে পাবা। তাহলে বলো প্রথম ক্ষেত্রে ব্যয় কত? স্যার 2000। 50 পূরণ 40, এই 50 পূরণ 40 ইকুয়াল টু 2000। দ্বিতীয় ক্ষেত্রে ব্যয় কত? ওটাও 2000। 40 ইন্টু 60। 40 ইন্টু 60 2000। আডুলিয়ে মার খাইছো? 2400। কি? 40 2400, ইন্টু 60 কত? 2400। 2000। 2400। স্যার তাহলে কি? 2400। তাই তো 2400 না, অর্থাৎ দাম কমছে ব্যয় বাইরে গেছে। আমার মনে হয় এখন সমস্যা নাই, যদিও সমস্যা থেকে থাকে তাহলে বই দেখবা। আমার মনে হয় না ম্যাক্সিমাম হয়েছে, যারা কথা কও না এগো তো আর আমি তো মারামারি করে এগোতে আমি বের করতে পারিনি। এখন নাম ধরে ধরে ম্যাক্সিমাম আমি বলছি যে কথা বলবা, যে বোঝো না সে বেশি কথা বলবা। বুঝি না আমার বুঝাই দিয়ে যাইতে হইবে, খামি দেবা যাইবেন না কা স্যার, আমাদের সান না বুঝাই দিতে হইবে। আমার কথা হচ্ছে একজন যদি যদি ও বুঝছে আমি বুঝবো না কা। স্যার এরকম একটা খামি দিতে কোশ্চেন হইবে। ছিল বলো। স্যার, এখানে এই যে OP1 ইন্টু OQ1 সমান সমান OQ1 এখানে সমান সমান কেন দিছেন স্যার? ইকুয়াল টু মান, এটা এই যে এখানে আমি ইন্টু সমান সমান করছে কেন না, দিছি, এইখানে সমান সমান কেন দিছি, গুণ করছে। এখানে সমান সমান কেন দিছি, গুণ করছি। ওটা নিচেও লেখা যায়।
নিচেও লিখতে পারো, নিচে 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 লিখতে পারো। আমরা জায়গা কম দেখে আমি এক লাইনের মধ্যে দেখাইছি। ফিমা ঠিক আছে? এটা স্যার হ্যাঁ বলো। মানে এটার মান এটার সমান কিভাবে হয় একটু দেখাই দেন না। এইটার মানে এটা সমান, এই যে তো বলছিলাম যে দুইটা রেখা যদি আয়তক্ষেত্রের দুইটা রেখার যদি তুমি গুণ করতে বলে তাহলে পুরো আয়তক্ষেত্রটা চলে আসবে। এই দেখো আয়তক্ষেত্রের এই একটা রেখা ও পি ওয়ান, এই ও পি ওয়ান, এই রেখাটা না আগে যে ছিল, এই রেখাটা না, এটা ছিল ও পি ওয়ান, জি স্যার। এইটা ছিল, আর ছিল এইটা ছিল না? তাহলে এই জি স্যার। রেখা আর এই রেখা মিলে যে আয়তক্ষেত্র হবে সেটা, এটা একটা হ্যাঁ। নিয়ম। এইটা আর এটা মিলে যেটা আয়তক্ষেত্র হবে সেটা। আবার এরপরে ছিল এইটা আর ছিল এইটা আর এইটা, তাহলে এইটা মিলে যেটা আয়তক্ষেত্র হবে সেটা। ঠিক আছে? হ্যাঁ সেটা বুঝতে পারছি। আচ্ছা এটা হলি। এখন আমি দ্বিতীয়তে আসি। দ্বিতীয়টা যদি হয়, দ্বিতীয়টা আমি আর করবো না, দ্বিতীয়টা তোমাদেরই দেখাই। দ্বিতীয়টা খেয়াল করো, দ্বিতীয়টা ছবিটা একটু বড় করে রাখি আর স্পষ্ট হবে। হ্যাঁ, দ্বিতীয় ছবিটা কি হবে? এরকম একটা খাড়া ছবি হবে। তাহলে এই দেখো এই, আর ধরো এই। তাহলে দেখো যে এই ক্ষেত্রে নরমালি যদি আমি বলি, যদি P1 Q1 দিয়েই বুঝাই, এটা P1, এইটা P2, এইটা Q1, এটা হচ্ছে Q2, তাহলে এইটা DD চাহিদা রেখা। তাহলে বলো প্রথম ক্ষেত্রে অর্থাৎ দাম যখন P1 তখন ব্যয় কত? 2000। Q1 না না, এই ছবি অনুসারে বলো ব্যয় কত? Q1 টোটাল ব্যয় বলছি আমি, বলি নাই, পরিমাণ বলি নাই, ব্যয় বলছি, একবারে বের করো। ও P1 এখানে একটা A তারপর Q1 ও P1 A Q1, গুড, 100% হয়েছে। আচ্ছা তাহলে টি T1 হবে না ওটা? কি TC1 হবে না? TC1, হ্যাঁ দাও, ওটা উল্লেখ করে দেবো 1 2, যখন তুমি এটা উল্লেখ করে দিলে দাও। আচ্ছা এটা যদি 2 হয় তাহলে TC2 হবে কত? স্যার OP2 B Q2 BQ2 গুড, তাহলে তো হয়েছে। এখন তুমি খালি চোখে দেখো, এই যে এইটা বড় না এইটা বড়, কোনটা বড়? একটা বড়। স্যার C2 মানে প্রথমটা বড়, TC2 TC2। তাহলে দেখো প্রথমটা বড়। আবার 2 কয় কেন? কিভাবে TC2? কেন এইখানে দেখো, এটা হচ্ছে বড় একটা আয়তক্ষেত্র না? ও থুকি স্যার, থুকি আমি এই সাইডে তো আচ্ছা দেখছি। তাহলে এখানে দেখো যে TC1 লেস দ্যান TC2, তাহলে দেখা যাচ্ছে দাম বাড়ছে কিন্তু ব্যয় কমছে। দাম বাড়লে ব্যয় যদি কমে তাহলে সেটা কোন ধরনের স্থিতিস্থাপকতা? সেটা হচ্ছে একের চেয়ে কম স্থিতিস্থাপকতা। ঠিক আছে? আচ্ছা এখন দেখো এই তিনটাই, আরগুলো হচ্ছে ওই এর মতো, আর দুইটা যে আছে বই তো ওই আগের মতোই, ও দুটাকে আমি দেখাইলাম না। এখন আরো দুইটা জিনিস বুঝাইতে চাইছিলাম, আজকে আর বুঝাইতে পারলাম না। আমি তোমাদেরকে প্রতিদিনের জন্য কিছু না কিছু বাড়ির কাজ দেব, নাকি দেওয়া উচিত? স্যার ব্যয় জি, সূত্র স্যার। এক কথায় দাম ইনটু চাহিদা। হুম। আচ্ছা আমাকে তোমাদের একটা, আচ্ছা বাড়ির কাজ আমি এসে দেবো, এইখানে বাড়ির কাজ দিয়ে সময় নষ্ট করে লাভ নাই, বাড়ির কাজ নিয়ে কথা বলা দরকার নাই, বাড়ির কাজ আমি মেসেঞ্জারে তোমাদেরকে বাড়ির কাজ দেবো, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এখন একটু তোমাদেরকে আমি বারবার বলছিলাম যে জিনিসটা, যে চাহিদা স্থিতিস্থাপকতা এবং এর মধ্যে। আচ্ছা এখন একটা গুরুত্বপূর্ণ আমি একটা প্রশ্ন করি, পিছনের পড়া নিয়া, এটা মুছে দেই, অল্প সময় আছে, অল্প সময় করব, 5-7 মিনিট, সেইখানে গুরুত্বপূর্ণ। স্যার বলো স্যার বলো বলো বলো। আমার একটু সমস্যা আছে তো, আমার এক বোন অসুস্থ, হসপিটাল একটু আচ্ছা যাও হসপিটালে যাও যাওয়া যাও। লাগবে, আমি একটু যাই। আচ্ছা যাও, আর 5-7 আচ্ছা, মিনিট হবে ক্লাস, সমস্যা নেই। আচ্ছা 1 মিনিট আমি একটু বলি। আরে বোরখাটা তো পরতে দেবা। হ্যালো, এই ইকোনমিক্স এর সিলেবাসটা কেউ একটু গ্রুপে দিবা আজকে? একটা কথা বলি ভাই, কিসের আমি কিসের দিতে সিলেবাস বলে। দিছে আমাকে একটু বলবা, আমি ভাই সব আমার যেগুলো কনফিউজ। যেগুলো সিলেবাস দিয়েছে এক কথায়,
প্লিজ কেউ একটু কোন একটা গ্রুপে দাও, আমার তারপর syllabus খুব আমাদের যে দরকারি। ফেসবুক গ্রুপ ওইটাই কি দিছে, কিসের এক্সাম, কি জমা দিতে বলছে, আমি কিছু বুঝতেছি না। এক্সামে কি যেন একটা ইমেল করতে বলছে আর কি আমাদের আজকে ফাঁস করানো সমাজকর্মের দেও। যে ক্যাপ এক্সাম নাকি ওইটার দিছে সিলেবাস, এটা আমাদের। জানি না কিসের যেন একটা ইমেল করতে বলছে, আইসিটি কি কি না কি, কিছুই তো বুঝি নাই আমি। আর অর্থনীতির সিলেবাসে তোমার প্রথম মানে ফার্স্ট পেপারে আচ্ছা, প্রথম 4 অধ্যায়, সেকেন্ড পেপারে প্রথম হ্যাঁ, 3 অধ্যায়। আচ্ছা, প্রথম হারমোনিয়াম প্রথম প্রথম আমি বাজাইতে তোমাদেরকে একটা ছোট্ট একটা জিনিস জিগাই। আচ্ছা, যেসব দ্রব্যের চাহিদা মানে চাহিদা স্থগিত রাখা যায়, সেসব দ্রব্যের চাহিদা কি স্থিতিস্থাপক হবে নাকি অস্থিতিস্থাপক হবে? সরি স্যার। বলো। স্যার নেটের প্রবলেমের জন্য শোনা যায় না, আরেকবার একটু বলেন। আমি বলছি যেই দ্রব্যের মানে চাহিদা স্থগিত রাখা যায়, সেই দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা কি এককের চেয়ে বেশি হবে না কম হবে? এটা তো শূন্য স্থিতিস্থাপকতা। ধ্যাত্তেরি, খালি আন্তাজে কথা কয়। শূন্য হবে কেন? শূন্য হয়েছে যে ক্ষেত্রে চাহিদার কোনো পরিবর্তনই হবে না। স্যার আমি আরেকবার বলছি একটু বলেন তো আস্তে বলছি আস্তে। যদি কোনো দ্রব্যের চাহিদা যদি স্থগিত রাখা যায়, অর্থাৎ বন্ধ রাখা যায় সাময়িকভাবে, তাহলে সেই দ্রব্যের স্থিতিস্থাপকতা কি একক নাকি স্যার এককের সমান চেয়ে বেশি? থাকবে না? বোঝই না, এই তো করে না। আচ্ছা, যেই দ্রব্যের বহুবিধ ব্যবহার আছে, সেই দ্রব্যের স্থিতিস্থাপকতা কি এককের চেয়ে বেশি না কম? স্যার বেশি। এককের চেয়ে বেশি। সব খাইয়ে ফেলাইছো রে। কি পড়াই আর কি অ্যান্সার স্যার দাও? বোর্ডে একটু লেখা দেন তাহলে বুঝবো না, মানে। বোর্ডে আমি লিখবো না, হচ্ছে সাধারণ আলোচনা। আচ্ছা, স্যার এরপর আবার হচ্ছে বলেন। দুইটা তো কথা কইলাম। যে দ্রব্যের ভোগ মানে স্থগিত রাখা যায়, সে দ্রব্যের চাহিদা কি স্থিতিস্থাপক হবে নাকি অস্থিতিস্থাপক হবে? তোমরা যে পড়ো না, অস্থিতিস্থাপক এই একজন এতক্ষণ পর বলছে, সে দ্রব্য স্যার অস্থিতিস্থাপক। সম্পূর্ণ অস্থিতিস্থাপক। আবার সম্পূর্ণ কেন? এই যে পড়ো না, এটা হচ্ছে তোমরা স্থিতিস্থাপক। আমি যেটা পড়াই এইখানে বসে সেইগুলো বোঝো, বইতে আমি কি? আচ্ছা, এই বইয়ের প্রত্যেকটা অক্ষর কি আমাকে পড়ানো সম্ভব বলো? যেগুলো ক্রিটিক্যাল জিনিস আমি সেইগুলো তোমাকে বুঝাই দেবো, বাকিগুলো তোমাদেরকে বুঝতে বলবো, নোট করে রাখবা। যদি যেমন এইটাই তুমি বুঝলা না, স্যার এটাকে আমি বুঝি নাই, আমাকে তখন নোটিস স্যার করবে। ভোগ বলো। যখন মানে স্থগিত স্থগিত রাখা যায়, করে হ্যাঁ, রাখা হয়, হ্যাঁ। তখন তাহলে সেটা তো মানে স্থিতিস্থাপক হবে, মানে আরে ডাই, এগুলো এককালে গেছে, আসল জিনিসগুলো এই মূলটাই বোঝে নাই। স্থিতিস্থাপক হয় কোন দ্রব্য? যেই দ্রব্য তুমি না কিনতে পারো না, সেটা হচ্ছে অস্থিতিস্থাপক। খেয়াল করো, যেমন কি লবণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, লবণ, পেঁয়াজ, এগুলো তুমি না কিনে পারবে না, তোমার জন্য নিত্য প্রয়োজন দ্রব্য। অস্থিতিস্থাপক। তাহলে স্যার যেটাকে এগুলো তোমাকে দাম বাড়ুক, আবার দেখো তোমরা আউলেই গেছো, আসলে হয়তো এই পড়ার মধ্যে দিয়ে আউলেই গেছো। যে দ্রব্যের দাম বাড়ুক কমুক যাই ঘটুক, তোমাকে কেনার পরিমাণ অর্থাৎ চাহিদার পরিমাণ খুব বেশি বাড়াতে কমাতে পারবে না, সেটাই হচ্ছে অস্থিতিস্থাপক। আমি বলছি যে দ্রব্যের ভোগ স্থগিত রাখা যায়, যেমন ধরো তোমার এই যে শীতের পোশাক, আমার নতুন একটা শীতের পোশাক দরকার, কিন্তু আমি দেখলাম এখন টাকা নাই আমার কাছে, যা পুরান যেটা আছে এটা দিয়ে এই শীত চালিয়ে দেওয়া যায়, তাহলে এটাকে আমি স্থগিত করে দিস না কেনাটা? হ্যাঁ হ্যাঁ স্যার। তারপর তারপর ধরো এক জোড়া জুতা আমার ছিঁড়ে গেছে, মনে করলাম যে এখন না, এখন অন্য অন্য সমস্যা আছে, এখন আমি জুতো কিনবো না, তাহলে জুতো আমি 1 মাস পর কিনি, এখন আমি অন্য সব মানে চাহিদাগুলো পূরণ করি। তাহলে এই জুতাটা কি তোমার একদম কেনাই দরকার ছিল? কেনা দরকার ছিল, কিন্তু তুমি কি করছো? পুরান জুতা সেলাই করে তুমি চালাইয়ে দিতেছো। তার মানে কি এটা ভোগকে স্থগিত করা গেছে, যে এ মাসে না কিনে আমি সামনের মাসে কিনতেছি। তাহলে এক্ষেত্রে চাহিদার কি হচ্ছে? চাহিদার পরিবর্তন তো হচ্ছে না, ভোগের তেমন পরিবর্তন পরিবর্তন হচ্ছে। হচ্ছে না, তেমন পরিবর্তন হচ্ছে না, তেমন পরিবর্তন হচ্ছে না। তাই যেই ক্ষেত্রে চাহিদার পরিবর্তন কম হয়, সেটা কি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক? অস্থিতিস্থাপক। এতক্ষণ কি কইছো তোমরা? আসলে স্থগিত মানে ওইটাই তো বুঝতে পারি মানে নাই ভাবুই নাই এতক্ষণ, আসলে ভাবুই নাই অন্য ছিল। আবার দেখো, যে দ্রব্যের অর্থাৎ চাহিদা, যেমন এখন কারো ঔষধ কেনাই লাগবে, তার রোগ হয়েছে, ঔষধ কেনাই লাগবে, ঔষধের দাম বাড়লেও সে কিন্তু ঔষধ না কিনে পারতেছে না, সেইটা হচ্ছে তোমার
স্থিতিস্থাপক, যে দাম সামান্য কমুক বা বেশি কমুক বাড়ুক কিন্তু চাহিদার খুব একটা সরি, এটা হচ্ছে অস্থিতিস্থাপক, চাহিদার খুব একটা পরিবর্তন করার জন্য। যেমন উদাহরণে বললাম, তোমার একটা মোবাইল আছে, তোমার একটা এলইডি টিভি আছে কিন্তু স্মার্ট টিভি নাই। এখন দেখো বাজারে স্মার্ট টিভির দাম কমে গেছে, তুমি হুড়ুর করে স্মার্ট টিভি কিনে নিলা। স্মার্ট টিভির দাম তোমার, এই যেমন আমি কয়দিন আগেই কিনছি, আমার টিভি নষ্ট হয়ে গেছিল, যেই যে এই অফারে গেছি দেখি দাম কম আছে, কাট করে আমি কিনে ফেলাইছি। তাহলে এটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়। যদি আমার দাম বাড়তি থাকতো তাহলে চিন্তা করতাম না এ মাসে না, আগামী মাসে কিনি, আরো পরে কিনি, অর্থাৎ আমি এটাকে স্থগিত করে দিতাম। কিন্তু তুমি কি চাল খাওয়া স্থগিত করতে পারবা? লবণ খাওয়া স্থগিত করতে পারবা? পারবা না। তাই যেটা তুমি স্থগিত করতে পারতেছো না সেটা হচ্ছে অস্থিতিস্থাপক। আর যেটা তুমি স্থগিত করতে পারতেছো, অর্থাৎ বাড়াইতে কমাইতে পারতেছো, সেটা হচ্ছে কি স্থিতিস্থাপক। আচ্ছা, এইবার হচ্ছে যেই দ্রব্যের চাহিদা, বেশি সময় হয়ে গেছে, যেই দ্রব্যের চাহিদা অর্থাৎ যেই দ্রব্য অনেক কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ যেই দ্রব্যের বহুবিধ ব্যবহার আছে, সেই দ্রব্যের চাহিদা কি স্থিতিস্থাপক হবে নাকি অস্থিতিস্থাপক হবে? অস্থিতিস্থাপক। আন্তাজে কও আর যাই কও, ঠিক আছে অ্যান্সার অস্থিতিস্থাপক। যেমন ধরো এই ইসে যেমন হয়েছে যে যেমন অনেক কিছুরই দাম বাড়ে কমে, যেমন বেগুনের কেজি একবার 70 টাকা হয়েছিল, যখন চাল মানে কি বলে আলুর দাম তখন 30 থেকে 40 হয়েছে বা 30 থেকে 50 হয়েছে, মানুষজন হই হই করে ফেলাইছে যে আলুর দাম বাড়ছে, এই বাড়ছে সেই বাড়ছে, আলু কিন্তু বদনাম হয়ে গেছে আলু বেটার। কিন্তু ওই সময় কিন্তু সব বেগুনের দাম ছিল 70 টাকা, যা কেউ খায় না। অন্যান্য সব জিনিসের দাম ছিল বেশি, কিন্তু ওইগুলো চোখে পড়ে নাই। কেন পড়ে নাই? কারণ নিত্য নতুন প্রয়োজনীয় না। না, ওগুলাও নিত্য প্রয়োজন হলে আলুর বহুবিধ ব্যবহার আছে। হুম। এখন সব তরকারির সাথে আলু যায়, আলু অন্যান্য তরকারি মানুষ যা কেনে তার চেয়ে আলু বেশি কেনে না? এমন কোন ফ্যামিলি আছে যেই বাসায় তুমি আলু পাবে না? কিন্তু এই মাসে যাই দেখো অনেক বাসায় বেগুন নেই, অনেক বাসায় টমেটো নাই, অনেক বাসায় সিম নাই, এক শীতের সিজনও কিন্তু তুমি সার্চ করে দেখো আলু নেই এমন বাসা খুব কম পাবা। তাহলে আলুর বহুবিধ ব্যবহারের কারণে, অর্থাৎ যেই দ্রব্যের বহুবিধ ব্যবহার থাকবে সেই দ্রব্য হবে কি অস্থিতিস্থাপক। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকো, আল্লাহ হাফেজ, ভালো থাকো, ঠিক আছে? এই যে এটা শেষে স্যার বলো এই চ্যাপ্টারটা শেষে কিন্তু হলো কি একটা পিডিএফ দিয়ে দেবেন টোটাল আচ্ছা আচ্ছা, চ্যাপ্টারের উপরে। মনে করাই দিও। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নেট তো আজকে খুব ভালো ব্যবহার করছে।